বেরান, শুরু করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গত ক্লাসে মনে হয় আপনারা সবাই উপস্থিত ছিলেন, আজকেও আছেন বেশ কিছু জন। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভার্ব এন্ড প্রিপজিশন। তো আজকে দেরি না করে আমাদের অনেক সময় মানে এই যাবত স্পেন্ড হয়ে গেছে, আমরা আজকে দ্রুত ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ইনশাল্লাহ অ্যাডভার্ব এবং প্রিপজিশন থেকে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু শিখবো, যেগুলো আমরা আমাদের অন্য টপিকের প্রশ্ন সলভ করতেও কাজে লাগবে। বিশেষ করে আমাদের এই যে রিটেন যে পার্টটা আছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রিপজিশন। তো ক্লাসে যারা আছেন আমি আশা করব শেষ পর্যন্ত থাকবেন। শেষ পর্যন্ত থাকলে ক্লাসটা ইফেক্টিভ করা যায় এবং ভালো কিছু শেখা যায়। হ্যাঁ, আমাদের অ্যাডভার্বের, আমরা সবাই জানি অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ। এখানে আমরা ক্রিয়া বিশেষণ বললে সবচেয়ে ভালো হয়। অ্যাডভার্বের সংজ্ঞার মাঝে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্বের যে সংজ্ঞা, তো এখানে অ্যাডভার্বের সংজ্ঞার মাঝেই সবকিছু রয়েছে। যে সকল ওয়ার্ড কাকে মডিফাই করে, যে সকল ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যে সকল ওয়ার্ড কাকে মডিফাই করে, ভার্বকে, এরপর হচ্ছে অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং কি করে, পুরো সেন্টেন্সকে মডিফাই করে, সে সকল ওয়ার্ডকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্বের যে বিষয় সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা থেকেই অ্যাডভার্বের প্রায় সবগুলো বিষয় শেষ হয়ে যায়। আমরা জানি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ শুধুমাত্র দুইটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। কি কি আমরা জানি, একটা হচ্ছে নাউনকে মডিফাই করতে পারে, আর একটা হচ্ছে প্রোনাউনকে মডিফাই করতে পারে। কিন্তু কিন্তু অ্যাডভার্ব একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ডকে মডিফাই করতে পারবে? চারটা ওয়ার্ডকে বা চারটা। একটা হচ্ছে ভার্বকে, অ্যাডভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারবে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি যে রূপা অক্স কুইকলি। আচ্ছা, আমরা কি সবাই দেখতে পাচ্ছি এখান থেকে? আমার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে ক্লাসটা অনেক জি ইফেক্টিভ স্যার। করা হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইখানে আমরা খেয়াল করি যে এইখানে কি লেখা আছে যে রূপা ওয়াক্স কুইকলি। এই ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে? এখানে কি রূপা কুইকলি নাকি তার হাঁটা চলা কুইকলি, বলেন তো? আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত একটু কথা বলবেন। এখানে কুইকলি, হাঁটাটা কুইকলি। হ্যাঁ হাঁটা কিন্তু কুইকলি, এখানে কিন্তু রূপা কিন্তু কুইকলি না। হ্যাঁ, রূপা কিন্তু কুইকলি না, রূপার কোনো গুণ বোঝাচ্ছে না বা দোষ বোঝাচ্ছে না বা সংখ্যা বোঝাচ্ছে না বা কোনো কিছুই বোঝাচ্ছে না। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ও রূপার হাঁটার ধরন, রূপার কাজের ধরন বোঝাচ্ছে। যার ফলে এই ওয়ার্ডটাকে আমরা বলবো কি অ্যাডভার্ব, এবং এটা কাকে মডিফাই করেছে? এটা এই ভার্বকে মডিফাই করেছে। আমি আশা করছি আমাদের এটা ক্লিয়ার। অ্যাডভার্বকে সাধারণত কয়েকভাবে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমরা এখান থেকে সামারি দেখতেছি পুরো অ্যাডভার্বের। হাউ অথবা হট ম্যানার দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই। এখানে যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, যে রূপা কেমন করে হাঁটে? কুইকলি হাঁটে। হ্যাঁ, তাহলে ইংলিশে প্রশ্নটা কিরকম হতে পারে? এইখানে ইংলিশে প্রশ্নটা হতে পারে হাউ ডাজ রূপা ওয়াক। হাউ ডাজ রূপা ওয়াক, রূপা কিভাবে হাঁটে? রূপা হাঁটে দ্রুত। ঠিক আছে, ওকে, আমি আশা করছি এটা আমাদের ক্লিয়ার। ওকে, এরপর আমরা খেয়াল করি আহ রুহি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এইখানে আমরা খেয়াল করি এই যে ভেরি বিউটিফুল, ভেরি এই শব্দটা কাকে মডিফাই করছে? ভেরি অর্থ একটা মাত্রা বোঝাচ্ছে, কিসের? ভেরি কি, ভেরি কি গার্ল নাকি ভেরি বিউটিফুল, বলেন তো? ভেরি মানে খুব, বিউটিফুল। হ্যাঁ ভেরি কিন্তু বিউটিফুল। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভেরি শব্দটা কাকে মডিফাই করেছে? ভেরি শব্দটা মডিফাই করেছে আমাদের হচ্ছে অ্যাজেক্টিভকে। আমি এখানে শুরুতে আমাদের সংজ্ঞার সঙ্গে মিল কোথায়? আমরা আমি সাধারণত আমার স্টুডেন্টকে বলে থাকি যে আমি শুরুতে যে অংশটুকু পড়াবো এই অংশই হচ্ছে পুরো ক্লাস। তার মানে শুরুতে আমি যে অংশটুকু আলোচনা করব এটাই হচ্ছে পুরো ক্লাসের সামারি। এই জন্য মানে
ক্লাসটার শুরুর দিকে আমাদের একটু ভালো মনোযোগ দিতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে। তার মানে এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যে অ্যাডভার্ব মডিফাই করেছে বিউটিফুল অ্যাডজেক্টিভকে। ওকে, এরপরে আমরা একটু দেখি, আর এরপর খেয়াল করি আমরা শহীদুল রিডস কোয়াইট ক্লিয়ারলি। এখানে ক্লিয়ারলি এই শব্দটা এখানে কি, ক্লিয়ারলি শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব। কারণ ক্লিয়ার এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণত এলয় যদি যুক্ত হয় সেটা সাধারণত হয় কি অ্যাডভার্ব। আর এখানে কোয়াইট বলতে কি বোঝাচ্ছে, কোয়াইট এখানে বোঝাচ্ছে যে সম্পূর্ণ। কেমন সুস্পষ্ট, সম্পূর্ণ সুস্পষ্ট। তাহলে এখানে আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, এবং এটা কি বুঝাইছে, এটা হচ্ছে যে ক্লিয়ারলির একটা মাত্রা বুঝাইছে, যার ফলে আমরা এখানে বলতে পারি কোয়াইট একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব মডিফাই করেছে কাকে, অ্যাডভার্বকে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি এই অংশটুকু ক্লিয়ার। আর বিশেষ করে আমি সবাইকে বলবো যে হচ্ছে আপনারা যারা ক্লাস করতেছেন একটু ক্লাসটা নোট করার চেষ্টা করবেন, অথবা আহ, দেখবেন যে হচ্ছে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে যে ইনফরমেশন গুলো আছে অনেক গোছানো ইনফরমেশন। ওকে, এরপরে স্যার আমরা দেখি। জি না জি বলেন। স্যার পিডিএফ দেবেন না? হ্যাঁ, পিডিএফ, এর আগের পিডিএফ গুলো কি আপনাদের দেওয়া হয়েছিল? না স্যার, একটাও না। আচ্ছা, তাহলে পিডিএফ গুলো আমরা খুব দ্রুত আপনাদের দেবো ইনশাল্লাহ। আমাদের যে কয়টা ক্লাস হয়েছে আমরা পিডিএফ গুলো আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর ওকে, স্যারের যদি মনে না থাকে আপনারা একটু কাইন্ডলি একবার স্যারকে একটু মনে করিয়ে দিবেন, গ্রুপে তো আপনারা সবাই আছেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এরপরে আমরা যাই যে প্রবাবলি হি ইজ মিস্টেকেন। এইখানে খেয়াল করেন তো প্রবাবলি শব্দটা অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডকে মডিফাই করেছে, এটা কি বোঝা যাচ্ছে? প্রবাবলি মানে কি সম্ভবত। এইখানে সম্ভবত কি হি কি সে কি সম্ভবত, আমাদের এইভাবে একটু বুঝতে হবে, সে কিন্তু সম্ভবত না, বা ইজও সম্ভবত না। এখানে দেখা যাচ্ছে স্পেসিফিকলি কোনো ওয়ার্ডকে মডিফাই করেনি, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে। এইখানে কিন্তু আমরা আরেকটা বিষয় ক্লিয়ার, সেটা কি অ্যাডভার্বের পজিশন, পজিশন অফ অ্যাডভার্ব। আচ্ছা, এখান থেকে আমি আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো পার্টস অফ স্পিচ নির্ণয় করার ক্ষেত্রে আপনাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ কি বলতে পারবেন যে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে গেলে মানে কয়টা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে? বলেন তো দেখি, যে এই কয়টা জিনিস আমি ভালোভাবে পারলে আমার পার্টস অফ স্পিচ নির্ণয় করতে ইজি হবে, বলেন। আচ্ছা, আমি বলছি, একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে যে এই সংজ্ঞার সঙ্গে মিল কোথায়। তারপরে জানতে হবে কোন ওয়ার্ড কাকে মডিফাই করতেছে এবং কোন পজিশনে বসেছে। আমরা জানি অ্যাডজেক্টিভ সাধারণত যাকে মডিফাই করে ঠিক তার পাশেই বসে। আপনারা দেখেন আমাদের কিন্তু গ্রামারে দেখেন অনেক টপিক আছে, আপনারা যদি টোটাল টপিক হিসাব করেন তাহলে দেখা যাবে টোটাল প্রায় 40টা টপিক পার হয়ে যায়। যেমন কিছু হচ্ছে ছোট টপিক আছে সবগুলো মিলে। আচ্ছা, 40টা টপিক কি আসলে রুলস করে মনে রাখা সম্ভব? তাহলে এই 40টা টপিক কিভাবে শর্টকাটে বোঝা যায় এবং খুব সহজেই পারা যায়, আমাদের কিন্তু এই দিকে খেয়াল রাখতে হবে। পড়াশোনা তো অনেক, বাট কিভাবে সংক্ষিপ্ত করা যায় এই বিষয়টা খেয়াল করতে হবে, এবং সংক্ষেপে যেন আমাদের বিস্তারিত জানা যায়। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে কিভাবে সংক্ষেপে বিস্তারিত জানা যায়। হ্যাঁ, সম্ভব। সংক্ষেপে যদি আমাদের একটা ম্যানার্ড ওয়ে থাকে, যদি আমাদের একটা গোছানো যদি ওয়ে থাকে তাহলেই সম্ভব। পার্টস অফ স্পিচ নির্ণয় করার ক্ষেত্রে খেয়াল রাখবেন কোন পজিশনে বসছে, কোন ওয়ার্ড কাকে মডিফাই করেছে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলেই বের করা সহজ। আর বিশেষত অ্যাডভার্ব নির্ণয়ের ক্ষেত্রে তিনটা বিষয় খেয়াল রাখবেন। আমি বলছি, যদিও যখন দেখবেন আপনারা হচ্ছে কোশ্চেন সলভ করবেন তখন দেখবেন যে অনেক কথা আপনার মাথায় আসতেছে না, স্কিপ হয়ে যাচ্ছে। এটার দুইটা কারণ, একটা হচ্ছে ওই বিষয়টা আপনার কম পড়া হয়েছে, আর একটু বেশি পড়তে হবে, এবং প্র্যাকটিস কম হয়েছে। আর একটা বিষয় যে আপনার তথ্যগুলো গোছানো ভাবে মাথায় নেই। আমাদের মস্তিষ্ক বা আমরা মগজ বা যাই বলি, আমাদের এইটা কিন্তু সাড়া দেয় আমাদের গোছানো তথ্যের উপর, যা আমরা কত সুন্দরভাবে তথ্যগুলো গুছিয়ে রাখতে পেরেছি। আবার শুধু মানে রুলস মুখস্থ করে কাজ হবে না। আপনারা দেখবেন অ্যাডভার্বের, সরি হচ্ছে এই যে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলোর অনেক রুলস আছে। অ্যাকচুয়ালি এগুলো কোনো রুলস লাগে না, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে নির্ণয় করা যায়।
হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি কথাগুলো ক্ষুদ্রভাবে বলছি, এগুলো একটু আপনারা খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে অ্যাডভার্ব নির্ণয় করা যাবে কিভাবে? পজিশন দেখতে হবে, কাকে মডিফাই করেছে, এবং অ্যাডভার্বকে বের করার কয়েকটা প্রশ্ন আছে। কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এবং কত দূর বা কতটুকু দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, এগুলো আমাদের মনে রাখতে হবে। আর বাদ দেওয়া শিখতে হবে আমাদের একটু, কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট মানে নাউন পাওয়া যায় বা প্রোনাউন পাওয়া যায়, এটা মানে নাউন পাওয়া যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট, তার মানে কি প্রোনাউন পাওয়া যায়। আর কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তার মানে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়, মানে কি সেটা হতে পারে ব্যক্তি অথবা বস্তু। সাধারণত বস্তু সাবজেক্টে অ্যাক্টিভ হিসেবে বসে না। হ্যাঁ, ওকে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা প্রথমেই দেখবো অ্যাডভার্ব অফ টাইম, হুইচ শ হোয়েন, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম বলতে কি বোঝায়। আচ্ছা, আপনারা কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন আজকে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কিভাবে এটা বের করব। আমাদের জাস্ট অ্যাডভার্বের সংজ্ঞাটা জানলে এনাফ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তাহলে অ্যাডভার্ব অফ টাইম আমরা কিভাবে পাবো? ভার্বকে, কাকে প্রশ্ন করতে হবে, ভার্বকে। এই যে যখন আপনারা প্রশ্ন করতে পারবেন না, তখন আপনাদের ফ্রেজ এবং ক্লোজ নির্ণয় করতে কিন্তু সমস্যা হবে। আমি আবারও বলছি, আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রশ্ন করার দিকে। হ্যাঁ, দেখেন একটু, যে অ্যাডভার্বকে, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে হবে, হুইন দ্বারা। প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। হ্যাঁ, একটু পরেরটাতে যাই। এই এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যেমন নাও, দেন, বিফোর, সিন্স, অ্যাগো, অলরেডি, টুডে, টুনাইট, ইয়েস্টারডে, টুমরো, স্টিল, লেটলি, লেট, এরপরে হচ্ছে ইমিডিয়েটলি, ইয়েট। এগুলো হচ্ছে কি হিসেবে বসে, এগুলো এগুলো বসে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে। কোথায় বসে? সেন্টেন্সে। এখন কিছু ক্ষেত্রে ডিফারেন্ট রয়েছে, যেমন অলরেডি এই শব্দটা সাধারণত অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসে। এইখান থেকে সেন্টেন্স কারেকশনে আসতে পারে। কিন্তু আমরা জানি সিন্স এই শব্দটা প্রিপজিশন হিসেবে বসে, বিফোর এই শব্দটা কিন্তু প্রিপজিশন হিসেবে বসে, এবং অ্যাডভার্ব হিসেবেও বসে। প্রিপজিশন হিসেবে যখন বসবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে তখন এগুলো কোনো নাউনের পূর্বেই থাকবে অথবা প্রোনাউনের পূর্বে থাকবে, থেকে অন্য একটা ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করবে। আমরা প্রিপজিশনের আলোচনায় গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। বাট অ্যাডভার্ব হিসেবে বসলে হয় ভার্বের পরে থাকবে, অথবা একদম বিচ্ছিন্নভাবে সেন্টেন্সের শেষে থাকবে। ওকে, আমরা উদাহরণগুলো খেয়াল করি। যে আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর, দেখেন তো আমি কি বলেছি, আমার কথার সঙ্গে কি মিল আছে, দেখেন তো। এইখানে কি বোঝাচ্ছে? পূর্বে একটা সময়কে নির্দেশ করতেছে, খেয়াল করেছেন? আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর, কি বিফোর, বা মানে আমরা এখানে বলছে যে কখন শুনেছি, কখন, হোয়েন হ্যাভ, হোয়েন হ্যাভ আই হিয়ার্ড দিস, আমি কখন এটা শুনেছি, পূর্বে। আমাদের প্রশ্ন করতে জানতে হবে, প্রশ্ন করার সময় মনে রাখতে হবে জাস্ট এই অক্সিলারি ভার্বটা কোথায় দিতে হবে, সাবজেক্টের পূর্বে বসালেই হয়ে যাচ্ছে। এবং এইটা কোন ধরনের অ্যাডভার্ব এটা মাথায় রাখতে হবে। সেই ধরেন অ্যাডভার্ব অফ টাইম, তার মানে এখানে বসাতে হবে হোয়েন, হোয়েন বসাতে হবে। হ্যাঁ, যে হোয়েন হ্যাভ আই হিয়ার্ড দিস, কখন আমি এটা শুনেছি, পূর্বে। এই যে এটা বিচ্ছিন্ন ভাবে বসেছে। বাট যদি এরকম হয় যে হি সিটস বিফোর মি, এইখানে কি হবে বলেন তো? এইখানে বলেন তো যে হি, সরি, হোয়ার। হি, এটা কি, হি, আচ্ছা স্যাট দেই, হি স্যাট, এটাতে হবে না। আচ্ছা, হি স্যাট বিফোর মি, দেখেন যদি এইভাবে বলি তাহলে দেখা যায় হি স্যাট বিফোর মি, তখন কিন্তু বিফোরের পূর্বে একটা কি আছে, নাও, প্রোনাউন আছে, দেখেন বিফোরের পরে, তার ফলে এখানে বিফোরটা হয় প্রিপজিশন। বাট এখানে কিন্তু এটা প্রিপজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ বিচ্ছিন্ন ভাবে আছে। এরপরে কি কোনো নাউন আছে? নেই। এরপরে আমরা একটু খেয়াল করি যে দ্যাট ডে হি অ্যারাইভড লেট, যে ওই দিন সে দেরিতে উঠেছিল। এটা কিন্তু দেরিতে একটা সময় বুঝাচ্ছে, কখন উঠেছিল সে ওই দিন, দেরিতে উঠেছিল। যার ফলে এখানে কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এরপরে দেখি উই শ্যাল, উই শ্যাল, উই শ্যাল নাও বিগিন টু ওয়ার্ক, বলছে আমরা এখন কাজটি শুরু করব। হ্যাঁ,
এখানে দেখেন এই যে নাও, আমরা জানি সচরাচর নাও শব্দটা সেন্টেন্সের শুরুতে বসে, বাট এখানে মাঝে বসেছে। এখন বিষয় হচ্ছে অ্যাডভার্ব সেন্টেন্সের মাঝেও বসতে পারে, এটা নির্ভর করবে যে কোন ধরনের এক্সপ্রেশনটা দিচ্ছে। হ্যাঁ, এইভাবে। এখন এই সেন্টেন্সটা যেখান থেকে নেওয়া আমি বলি, এই সেন্টেন্স একটু ব্যতিক্রম, যার ফলে আমি সেন্টেন্সটা নিয়েছি। এটা হচ্ছে দেখবেন রিন মার্টিনের একটা বই আছে, রিন মার্টিন হাই স্কুল একটা গ্রামার আছে, ওইখান থেকে উদাহরণটা আমি নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এই অ্যাডভার্ব অফ টাইম কি সবার ক্লিয়ার? অ্যাডভার্ব অফ টাইম একটু আমাকে বলবেন, অ্যাডভার্ব অফ টাইম কি সবার ক্লিয়ার? আর ওই যে প্রিপোজিশনের সাথে যে একটা ডিফারেন্সিয়েশন দেখালেন না, ওটা একটু আরেকবার বললে ভালো হয় স্যার, একটু অস্পষ্ট আছে। ও এই যে আচ্ছা আচ্ছা। প্রিপোজিশন আচ্ছা, আমি পার্থক্য। ওটা লিখে দিচ্ছি, দেখেন। স্যাট হি স্যাট বিফোর হি স্যাট বিফোর মি। এইখানে এই বিফোরটা হচ্ছে প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? এই শব্দের সঙ্গে এই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের একটা সম্পর্ক বুঝাইছে, যার ফলে এই এখানে এই বিফোরটা এখানে কি প্রিপোজিশন। হ্যাঁ, আর এই প্রিপোজিশনটা বসেছেই এই পরের শব্দটার জন্য। বাট এইখানে দেখেন তো, এইখানে কি এই বিফোরের পরে কোনো নাউন বা প্রোনাউন রয়েছে? নেই। যার হ্যাঁ। ফলে দেখা যাচ্ছে এই শব্দটা সরাসরি এই ভার্বকেই মডিফাই করেছে, যার ফলে এটা এখানে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার হয়েছেন কি আপনি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপর যেখানে বুঝবেন না অবশ্যই কোশ্চেন করবেন ভাই, তাহলে এটা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি সবাই বাকিরা কি বুঝতে পেরেছেন? একটু সাড়া দেন। জি স্যার। আচ্ছা, এই যে আরো আছেন, অনেকে আছেন, আপনারা কি বুঝতে পেরেছেন? জি আমি স্যার। দেখছি এই যে মালিয়া আছেন, তারপরে হচ্ছে অনেকেই আছেন আরো, এই যে জি স্যার। সানজিদা আছেন। হ্যাঁ, আপনারা একটু সবাই সাড়া দিবেন। হয়েছে কি যে আমাদের ক্লাসটা ইফেক্টিভ হতে হবে, যেন আমরা বুঝতে পারি, যেন কোনো জিনিস আমরা স্কিপ না হয় আমাদের। আ- আমি যদি স্কিপ করেও যাই, আপনারা একটু দেখবেন যে স্যার এটা আমাদের স্কিপ হয়ে গেল। আর একটা বিষয় আমি আপনাদের এখান থেকে বলে রাখি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তো বলে দেই, তোমরা মাঝে মাঝে যদি রেসপন্স না করো, টিচার বুঝতে পারে না উনি কানেক্টেড আছেন নাকি ডিসকানেক্টেড হয়ে গেছেন। ওনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য হলেও তোমরা মাঝে মাঝে একটু ইয়েস জি স্যার, ইয়েস বা নো, এগুলা কিছু একটা বলবা, ঠিক আছে? ওকে। আচ্ছা, আর একটা বিষয়, আমরা আর একটা বিষয় এখানে খেয়াল করি, এখানে যে অ্যাডভার্ব গুলো আছে আপনারা মাথায় রাখবেন। এই যে সিন্স এই শব্দ যদি অ্যাডভার্ব হিসেবে বসে, অ্যাগো এই শব্দ যদি অ্যাডভার্ব হিসেবে বসে, আমি একটু কালার করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের খুবই খুবই একটা হেল্প হবে এখান থেকে, যে আসলে এইভাবে ক্লাসগুলো নিলে হয় কি, ক্লাসটা অনেক লেন্দি হয়ে যায়, আর পরবর্তী দেখা যায় স্টুডেন্টসরা বোর হয়ে যায়। দেখেন, এই যে সিন্স, এরপরে অ্যাগো, এরপরে হচ্ছে ইয়েস্টারডে। হ্যাঁ, এরপরে এরপরে আমরা কি বলতে পারি, যে এই যে লেট, লেট। হ্যাঁ, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, যদি অতীতের সময়কে নির্দেশ করে, তাহলে সেটা সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন কি বলেছি আমি? সিন্স, এরপরে হচ্ছে অ্যাগো, এরপর হচ্ছে কি লেট, এরপর হচ্ছে ইয়েস্টারডে। যদি অতীতের সময়কে নির্দেশ করে, তাহলে সেন্টেন্সটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে। এই যে রাইট ফর্ম অফ ভার্বের রুলস, আমি আপনাদের বলে রাখি যে ভাই, পার্টস অফ স্পিচ মানেই গ্রামার। পার্টস অফ স্পিচ দিয়ে গ্রামারের এমন কোনো টপিক নাই যেই টপিককে সমাধান করা না যায়। আমার আল্লাহ রহমতে আমার হচ্ছে এই পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার, এই পার্টস অফ স্পিচের উপর দীর্ঘ 3 বছরের একটা আমার স্টাডি আছে, যে পার্টস অফ স্পিচ দিয়ে কিভাবে গ্রামার সকল টপিক সলভ করা যায়। হ্যাঁ, এটার উপরে ইনশাল্লাহ আমি একটা বই লিখেছি, আমার বইয়ের নাম হচ্ছে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। তো এই জন্য আমি আপনাদের একটু করে দেখাচ্ছি, যেন সুবিধা হয় আপনাদের বুঝতে। হ্যাঁ, এরপরে খেয়াল করেন, যদি কোনো সেন্টেন্সে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এখন খেয়াল করেন একটু সবাই, যদি সেন্টেন্সে যদি অলরেডি থাকে, কি থাকে? অলরেডি থাকে, এরপরে থাকে ইয়েট থাকে, হ্যাঁ, এরপরে ইমিডিয়েটলি থাকে, স্টিল থাকে, তাহলে সেই সেন্টেন্সটা সাধারণত হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা হচ্ছে মাথায় রাখবেন আপনারা, তাহলে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সুবিধা হবে, সাধারণত বলেছি। বাট দেখা যায় যে যখন হচ্ছে কথা বলা হয়, নেটিভরা কথা বলে বা স্পোকেন ইংলিশে, এইটা ভেরি করে না। বাট আমাদের যখন রিটেনে যাব, ফর্মাল রিটেন, সেই ক্ষেত্রে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, আমি আশা করছি এটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, পিছনে লাইট অফ করে দিতে হবে হয়তো, একটু ওয়েট করেন সবাই।
আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে যদি যদি আমাদের এখানে এরকম হয় যে কোনো একটা সেন্টেন্সে, আচ্ছা, কোনো একটা সেন্টেন্সে যদি কোনো একটা সেন্টেন্সে যদি থাকে, আবার এই যে টুমোরো থাকে, হ্যাঁ, টুমোরো যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সটা হবে কি বলেন তো? সেই সেন্টেন্স, যাওয়ার সময় একদম টিকিট আর দিয়ে যাও, সিট করে লাগিয়ে যাও। আচ্ছা, এরপর আমরা দেখি যদি টুমোরো থাকে তাহলে সেই সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনাইটে করতে হবে, হ্যাঁ। এরপর আমরা খেয়াল করি যদি কোথাও যদি যদি কোথাও নাও থাকে কোনো সেন্টেন্সের মাঝে, সেই সেন্টেন্সটা আমরা করতে পারি কি, সেই সেন্টেন্সটা করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আবার এখানে খেয়াল করেন যে টুডে যদি থাকে, টুডে যদি থাকে বা টু নাইট থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে পারি। তার মানে এখানে অ্যাডভার্বটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, কিন্তু আমরা এইভাবে করতে পারি, হ্যাঁ। এরপরে আমরা একটু খেয়াল করি যে পরের অংশে আমরা চলে যাই। পরের অংশটা কি আছে আমাদের? অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, আপনারা কি অ্যাডভার্ব অফ টাইম সবাই বুঝতে পেরেছেন? ওইখান থেকে যত ধরনের তথ্য ছিল আমি প্রোভাইড করেছি। একটু আমাকে সাড়া দিবেন। জি জি স্যার। স্যার। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি অ্যাডভার্ব অফ প্লেসে। অ্যাডভার্ব অফ প্লেস অর্থ আমরা জানি যে সময়কে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? কোন একটা সময়কে নির্দেশ করবে, হ্যাঁ। আচ্ছা, অ্যাডভার্ব অফ টাইম কি নির্দেশ করবে? কোন একটা সময়কে নির্দেশ করবে। আমরা একটু সবাই খেয়াল করি। আচ্ছা, কিভাবে সময়কে নির্দেশ করবে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব অফ টাইম আমরা কিভাবে পাবো? হয়ার বা কোথায় দ্বারা প্রশ্ন করে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম আমরা কিভাবে পাবো? ভার্বকে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে। অ্যাডভার্ব প্লেস। জি, স্যার এটা অ্যাডভার্ব অফ প্লেস না হ্যাঁ। স্যার, আপনি টাইম বলতেছেন। ও সরি, অ্যাডভার্ব অফ প্লেস আমাদের বের করতে হবে কি দ্বারা প্রশ্ন করে? হয়ার দ্বারা প্রশ্ন করে বের করতে হবে। কি দ্বারা প্রশ্ন করতে হবে? হয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে, হ্যাঁ। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। যেমন স্ট্যান্ড হিয়ার, কোথায় দাঁড়াও? এখানে দাঁড়াও। কোথায় দ্বারা প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? অ্যাডভার্ব অফ প্লেস। গো দিয়ার, সেখানে যাও, হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি তো আমি, এখানে গোটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলেন তো? স্যার এটা ইন্ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব, ইয়েস। কি কারণে ইনট্রানজিটিভ ভার্ব? এর অবজেক্ট নেই, এখানে অ্যাডভার্ব আছে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি যে এখানে দা লিটল ল্যাম্প ফ্লোটস মেরি এভরিহোয়ার। এখানে খেয়াল করেন তো, এভরিহোয়ার দ্বারা কোথায় বোঝাচ্ছে? যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়, কোথায়? যে কোনো জায়গায়। আবার মাই ব্রাদার ইজ আউট, এইখানে আমরা জানি আউট শব্দের অর্থ, আউট শব্দটা কি প্রিপজিশন হয়, তাই না? কিন্তু এখানে এটা কি হবে? অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে? এইখানে বোঝাচ্ছে যে বাহিরে বোঝাচ্ছে। এবং এটা যে অ্যাডভার্ব, আমি আবারও বলি, এটা হয়তো অনেকেই, এই টেকনিকটা অনেকেই মাথায় রাখবেন না, বাট মাথায় রাখা উচিত। এই যে আউট যখন প্রিপজিশন হবে, তখন এরপরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। এরপরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? নাউন বা প্রোনাউন নেই। যার ফলে এইখানে কি হবে? এইখানে এই আউটটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমরা খেয়াল করি কাম ইন, ভিতরে আসুন। এই কাম ইন, এখানে ইনটা প্রিপজিশন, অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমাদের মাথায় রাখতে হবে এখানে অ্যাডভার্ব এই জন্য, এরপরে আর কোনো নাউন বা প্রোনাউন নেই। এটা অন্য অর্থকে সংযুক্ত করে নাই, হ্যাঁ। এটা মধ্যে বোঝাচ্ছে কোথায়, কোথায় আসো? ভিতরে আসো। আমরা জানি অনেকেই যে আমরা হোমকে নাউন হিসেবে সংজ্ঞায়িত করে থাকি, বাট হোম নাউন না, হোমটা হচ্ছে অ্যাডভার্ব। হোমটা অ্যাডভার্ব এই জন্য বোঝায় যে একটা স্থানকে নির্দেশ করে, একটা কোন একটা জায়গাকে নির্দেশ করে। কোন হোম মানে কিন্তু ডাইরেক্ট আমরা যেখানে বসবাস করি ওই চারতলায় আবদ্ধ এই একটা ঘর, নির্দিষ্ট ঘরকে বোঝায় না, এটা একটা স্থানকে বোঝায়। যার ফলে এটা কি হয়? এই হোমটা হয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে আসলে এগুলো যে অ্যাডভার্ব অফ প্লেস, এবং এই যে ইন এবং আউট যে অ্যাডভার্ব অফ প্লেস, মনে রাখবেন এই প্রিপজিশন কখন অ্যাডভার্ব হবে? যখন দেখবেন যে সেন্টেন্সে বিচ্ছিন্ন ভাবে আছে, একদম শেষে আছে, এরপরে আর কোনো নাউন বা প্রোনাউন নেই। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস কি সবার ক্লিয়ার?
একটু কথা বলবেন আমার সঙ্গে? অ্যাডভার্ব অফ প্লেস কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? আমরা অনেকে সায়েন্স পড়েছি, আমরা জানি যে মাত্রা বোঝায়। হ্যাঁ, হাউ অফেন মানে কতবার দ্বারা প্রশ্ন করলে সাধারণত পাওয়া যায় অ্যাডভার্ব অফ কি পাওয়া যায়? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়। হ্যাঁ, এখন আমরা খেয়াল করি যে অলওয়েজ, অফেন, সেলডম, ইউজুয়ালি, সামটাইমস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে আই হ্যাভ টোল্ড ইউ টয়েস। এইখানে কি বোঝাচ্ছে? যে কতবার হয়, মানে ঘন ঘন কতবার হয়, এগুলো সাধারণত বোঝায়। যে আই হ্যাভ টোল্ড ইউ টয়েস অর্থ কি? আমি তোমাকে দুইবার বলিয়াছি। এখানে কিন্তু কি বোঝাচ্ছে? কতবার বলেছে? দুইবার। কতবার দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা পাওয়া যায়। আই হ্যাভ নট সিন হিম ওয়ান্স। তাকে আমি একবারও দেখিনি। কতবার দেখিনি? একবারও। বলছে আই হি অফেন মেক্স মিস্টেক্স। সে প্রায়ই ভুল করে। সে প্রায়ই। সে কতবার ভুল করে? মানে বারবার। এখানে এই অফেন দ্বারা বোঝাচ্ছে যে বারবার ভুল করে। প্রায় বলতে এখানে এইটা বোঝাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখেন হি সেল্ডম কামস হিয়ার। সে এখানে কদাচিৎ আসে না। হ্যাঁ, এখানে অনেকের মনে হতে পারে স্যার এখানে তো কখন দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, বাট এর অর্থটা, ভাবার্থটা এটাই দিচ্ছে যে এখানে বোঝাচ্ছে যে কতবার, কখন আসে না এটা না, কতবার সে আসে না, মানে কি বারবার আসতো, কোন একটা বার ফ্রিকোয়েন্টলি হতো। ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কি বোঝাচ্ছে? যে ঘন ঘন কাজটা হচ্ছে কিনা, ঘন ঘন কোনটা হচ্ছে বা হচ্ছে না এরকম বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, এদিকে একটু খেয়াল রাখতে হবে। সবকিছু যে শুধু রুলস দিয়ে স্পষ্ট ভাবে হবে বিষয়টা এমন না। অনেক কিছু আছে যেগুলো আমাদের একটু ভাবতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় কি সবাই কি এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা ক্লিয়ার? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আমাদের ফেসবুক থেকে অনেকেই জয়েন হয়েছেন। আমি তাদের কথা শুনতে পাচ্ছি না। আপনারা যারা ফেসবুক থেকে জয়েন হয়েছেন, আপনারা আমাদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দেয়। হ্যাঁ, যারা ফেসবুক থেকে আছেন নিজের টাইমলাইনে রেখে দিন, ক্লাসটা অনেক কাজে দিবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা জানি ম্যানার শব্দের অর্থটাই হচ্ছে পদ্ধতি। ম্যানার অর্থ কি? পদ্ধতি। এখানে একটু আমরা খেয়াল করি। ওকে, বলছে হাউ অথবা ইন হট ম্যানার, অর্থাৎ কোন পদ্ধতিতে, কেমন করে বা কোন পদ্ধতিতে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। কেমন বা কোন পদ্ধতিতে, কেমন বা কোন পদ্ধতিতে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার পাবো। অর্থাৎ এইখানে একটু আপনারা কারেকশন করে নেবেন। এখানে প্লেস লেখা আছে, অ্যাডভার্ব প্লেস, এই জায়গায় হবে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যাবে। এইখানেও কিন্তু আছে দেখেন সেলডম, আবার এখানে আছে ওফেন। একই শব্দ, একই শব্দ কোথায় আছে? অ্যাডভার্ব অফ ম্যানারও আছে, আবার অ্যাডভার্ব অফ কোথায় আছে? সরি, অ্যাডভার্ব অফ ম্যানারেও আছে, আবার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতেও আছে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমরা একটু দেখি যে অ্যাডভার্ব এই শব্দটা মাথায় রাখতে হবে আমাদের, যে যদি কাজের পদ্ধতি বোঝায় যে কিভাবে কাজটা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু হবে কি? অ্যাডভার্ব অফ ম্যানার, ইন হট ম্যানার। কিন্তু কখনো কখনো মাথায় রাখতে হবে আমাদের, কখনো কখনো এটা অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, বাট এইটা অ্যাডভার্ব অফ ওপেন এবং সেলডম সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানারে হয় না। এখন বিষয় হচ্ছে যে মানে গ্রামারের কিছু ঐকমত্য আছে। এটা আসলে আপনাদের যখন ওই যে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের আহ, কিছু হচ্ছে এগ্রিমেন্ট আছে যেগুলো আসলে অক্সফোর্ড বা কেমব্রিজ যেগুলোতে এগ্রি করে না। হ্যাঁ, যেগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে যারা মানে গবেষক আছেন তারা হচ্ছে একটা আইডিয়া দেয়, যে সেই আইডিয়ার উপরে তারা এটা ইউজ করে। যেমন হচ্ছে আমাদের এই যে ফ্রাকশন আছে, আমাদের দেখা যায় যে কেমব্রিজ বা অক্সফোর্ড অথবা আপনার টোফেলে দেখবেন যে প্রিপজিশন দিয়ে নাউন ফ্রেজ হয় না সাধারণত। এটা দিয়েই রাইট ফর্ম অফ ভার্বের সব রুলসকে রিপ্লেস করা যায়। আবার দেখা যায় যে যখন আমরা হচ্ছে ফ্রাকশনের ওই নিয়মে যাচ্ছি তখন আর এই নিয়মটা মানতেছে না। তখন এই জায়গায় বলা হয়েছে এখানে নোশনাল এগ্রিমেন্ট। নোশনাল এগ্রিমেন্ট যে কি অনেকের মতে, অনেকের মতে এটা হতে পারে। হ্যাঁ, তো সুতরাং এইটা সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে আসে না। এই জন্য আমি এটা দিয়েছি যে এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। এইটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যেই বেশি আলোচিত হয়।
হ্যাঁ, আমরা উদাহরণে যাই তাহলে বুঝতে পারবো। দা দা সিক্স ফট ব্রেভলি। এখানে ব্রেভলি বলতে কি বোঝাচ্ছে? সাহসিকতার সাথে। তারা কেমন করে বা কিভাবে তারা যুদ্ধ করেছিল? সিক্স কিভাবে যুদ্ধ করেছিল? মানে যুদ্ধ করেছিল সাহসিকতার সাথে। আবার দেখেন, দ্য বয় ওয়ার্কস হার্ড। ছেলেটি কঠোর পরিশ্রম করে। কিভাবে পরিশ্রম করে? কঠোর পরিশ্রম করে। দেখেন তো এখানে কখন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, তারপর কোথায় দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, এবং তারপরে হচ্ছে কোন কেমন করে, সরাসরি কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে বা কেমন করে, এইটা দ্বারা, এইটা ছাড়া অন্য কোনো কিছুতে প্রশ্ন করলে কিন্তু আপনি পাচ্ছেন না। কি পাচ্ছেন না? অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, এই একটা দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। এরপরে আমরা একটু দেখি, আই ওয়াজ এগ্রিবেলি ডিসঅ্যাপয়েন্টেড। এগ্রিবেলি শব্দের অর্থটা কি কেউ কি জানেন? এগ্রি মানে কি বলেন তো? সহমত। স্যার এগ্রি, সম্মতিক্রমে। হ্যাঁ, এগ্রিবল মানে কি হচ্ছে সম্মতিক্রমে। আর ডিসঅ্যাপয়েন্টেড, এইখানে তাহলে সঠিক অর্থটা কি হবে কেউ বলতে পারবেন? যে আই ওয়াজ এগ্রিয়েবলি ডিসঅ্যাপয়েন্টেড, একটু বলেন তো। ডিসঅ্যাপয়েন্টেড মানে কি, হতাশ না? জি স্যার। তাহলে এর অর্থ কি হবে একটু বলেন, চেষ্টা করেন সবাই। আচ্ছা, এটা আপনাদের হোমওয়ার্ক আজকে, এটার অর্থ বের করবেন। আমি এরকম আরো 5টা শব্দ আমি সেন্টেন্স আমি হচ্ছে এতে দিব, কারণ এগুলো আমাদের রিটেনে কাজে দিবে। হ্যাঁ, আচ্ছা, ইজ দ্যাট সো, এটাই স্যার কি? এটার মানে কি এরকম যে আরেকজন হতাশ হয়েছে তো আমিও তার ইয়েতে হতাশ হয়েছে এরকম কিছু? হ্যাঁ, এরকমই কিছু, আপনি কাছাকাছি গিয়েছেন, তবে এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনারা গ্রুপে দিবেন, এটা আমি গ্রুপে দেখবো, আর আমি এরকম আরো কয়েকটা সেন্টেন্স দেবো। হ্যাঁ, ঠিক একই ভাবে অর্থ হবে। এখানে বিষয়টা হচ্ছে, আপনাদের লিটারি টার্মস পড়া আছে? যারা আছেন একটু কথা বলবেন, লিটারি টার্মস কি আপনাদের পড়া আছে? না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা রেখে দিলাম। হ্যাঁ, এরপরে দেখি, দাস অনলি, দাস অনলি উইল ইউ সাকসিড। এখানে অনলি বোঝাচ্ছে কি, যে কোন পদ্ধতিতে, বলছে ওই পদ্ধতিতেই, ওই পদ্ধতিতে উইল ইউ সাকসেস, তুমি সফল হতে পারো, ঠিক আছে, বা তুমি সফল হবে। এখানে নির্দিষ্ট একটা পদ্ধতির কথা বলছে। হ্যাঁ, এরপরে দেখেন, আহ গোবিন্দ রিডস ক্লিয়ারলি। এখানে এই যে ক্লিয়ারলি কিভাবে পড়ে, একদম ক্লিয়ারলি পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন এই অ্যাডভার্ব অফ ম্যানারের কিছু বিষয় আছে আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে বেশি যদি কোশ্চেন হয়, সেটা অ্যাডভার্ব অফ ম্যানার থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন হয়। হ্যাঁ, এখানে কিছু পার্থক্য আছে, আমরা একটু দেখি। যদি অ্যাজেক্টিভের সাথে, এই যে উপরে একটু সবাই খেয়াল করি, অ্যাজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত হয়, তাহলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। কোন অ্যাডভার্ব হবে? সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। হ্যাঁ, আর উদাহরণ দেখি, যেমন শি সিংস ডিলাইটফুললি। ডিলাইটফুললি, ডিলাইটফুল আমরা জানি যে ডিলাইটফুল এই শব্দটা, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ফুলের সঙ্গে এলয় যুক্ত হয়ে এটা কি হয়েছে? এটা হয়েছে অ্যাডভার্ব। যদি বলা হয় বিউটিফুল, তাহলে বিউটিফুললি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সঙ্গে সাধারণত এলয় যুক্ত হলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এরপরে আমরা খেয়াল করি যে নাউনের সাথে যদি এলয় যুক্ত হয়, তাহলে নাউনটা কি হয়? সেটা হয় অ্যাডজেক্টিভ। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি উদাহরণ খেয়াল করি, যে এখানে দেখেন যে শি ইজ সো ফ্রেন্ডলি। ফ্রেন্ড এই অংশটুকু হচ্ছে নাউন, বাট এলয় যুক্ত করে হয়েছে সেটা অ্যাডভার্ব। বলছে হি ইজ সো, হি ইজ সো ফ্রেন্ডলি। সে কি? সে খুবই বন্ধু সুলভ। সে খুবই বন্ধু সুলভ। সো বলতে বোঝাচ্ছে সে এতই বন্ধু সুলভ। হ্যাঁ, এরপর আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এরপরে দেখেন যে বলছে, কিন্তু ফ্রেন্ডলিকে ইন এ ড্যাশ ওয়ে বা ম্যানার, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা খুবই ভালো করে একটু জোর দেবেন, কারণ এই জায়গা থেকে একটু প্যাচের কোশ্চেন হয়। এই জায়গা থেকে কেমন কোশ্চেন হয়? একটু প্যাচের কোশ্চেন হয়। হ্যাঁ, যার ফলে কোশ্চেনটা একটু কঠিন হতে পারে এই জায়গা থেকে। সবাই একটু আমরা খেয়াল করি, বলছে ইন এ ড্যাশ ওয়ে অথবা ম্যানার, এইভাবে অ্যাডভার্ব হিসেবে, সরি অ্যাডভার্বকে, সরি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কাকে? ফ্রেন্ডলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। যদি এর পূর্বে কি থাকে? ইন এ ড্যাশ, তারপরে ওয়ে অথবা ম্যানার,
এইভাবে কি করা যায়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এখানে উদাহরণটা দেখেন, শি বিহেভস উইথ মি ইন এ, এই যে দেখেন ইন এ ফ্রেন্ড ওয়ে, এই জায়গাটাতে কিন্তু সেন্টেন্স কারেকশনে আসে, কখনো এ থাকবে না, আবার কখনো ওয়ে থাকে না, আবার কখনো ইন থাকবে না। আমাদের মাথায় রাখতে হবে এইখানে স্ট্রাকচারে যেটা আছে পুরো অংশটুকুই থাকতে হবে। হ্যাঁ, মাঝখানে এই ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, ব্রাদারলি থাকতে পারে। আচ্ছা, এমসিকিউ কি সবাই ক্লিয়ার? এই অংশটুকু কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এত স্লো বলতেছেন, আপনারা বুঝতে পারছেন কিনা আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, মানে স্যার ফ্রেন্ডলি ওয়ে বা ম্যানার এই জাতীয় শব্দ থাকলে তখন এটাকে অ্যাডভার্ব হিসেবে কনসিডার করবে, এটাই তো, তাই না? জি 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 জি, হ্যাঁ। আচ্ছা, ওকে, এরপরে আসি অ্যাডভার্ব অফ ডিগ্রি অথবা কোয়ান্টিটি। একটু খেয়াল করি আমরা, এখানে বলছে হুইচ স হাউ মাচ, কতটুকু, মানে মাত্রা বোঝায়, কি বোঝায়, মাত্রা। অথবা ইন হট ডিগ্রি, কোন তুলনায় বা কি একটা তুলনা বোঝায়। অথবা হট স্ট্যান্ড, আর কতটা বাকি, মেন কথা মাত্রা বোঝাবে। And খেয়াল করেন অবশ্যই কার পূর্ব বসবে, সাধারণত কার পূর্ব বসে, এটা অ্যাজেক্টিভের পূর্ব বসে। অথবা কার পূর্বে বসবে, অ্যাজেক্টিভের পূর্বে বসে, সাধারণত এটা অ্যাজেক্টিভের পূর্বেই বসে এই অ্যাডভার্বটা। যেমন হি ওয়াজ টু কেয়ারলেস, হি ওয়াজ টু কেয়ারলেস, এখানে এই টু শব্দটাই কি বোঝাচ্ছে, এই টু শব্দটা এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটি বলতে পারি। আবার এখানে খেয়াল খেয়াল করেন, ইজ দ্যাট এনি বেটার, এখানে কি কোনো কিছু ভালো আছে ওইখানে। এই যে দ্যাট এনি, এনি কি বোঝাচ্ছে, এনি মানে কোনো একটা মাত্রা বোঝাচ্ছে। অ্যাডভার্ব দেখবেন যে অধিকাংশ সময় এই অ্যাডভার্ব গুলো সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে। দেখেন অলমোস্ট রিপ, এই রিপ হচ্ছে পাকা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে অলমোস্ট, অলমোস্ট বলতে বোঝাচ্ছে প্রায় বা কাছাকাছি মাত্রা বোঝাচ্ছে একটা। আমি এখানে বেশ কিছু দিয়েছি, দেখা যাচ্ছে যে যেগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে সবগুলো এখানে আছে, এই শব্দগুলো একবার চোখের দেখা দেখে নেবেন। হ্যাঁ, যেমন দেখেন, আই অ্যাম ফুললি প্রিপারেড, ইউ আর কোয়াইট রং। এখানে দেখেন রং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আবার কোয়াইট হচ্ছে কি, কোয়াইট হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার এখানে খেয়াল করেন যে এই যে ফুললি হচ্ছে অ্যাজ অ্যাডভার্ব, আবার প্রিপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখানে দেখেন দ্য সি ইজ ভেরি স্ট্রমি, এইখানে এই যে ভেরি স্ট্রমি, স্ট্রমিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার ভেরিটা হচ্ছে কি, খুবই মানে ঝড়পূর্ণ বা মানে ঝড়াবাস। হ্যাঁ, এইরকম একটা অর্থ দিচ্ছে এখানে, যে ভেরি দ্বারা এই যে ঝড়ের একটা মাত্রা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, আই অ্যাম রাদার বিজি, এই যে রাদার মানে সাধারণত আমরা জানি বরং বোঝায়, এই বরং বিজি, বিজির একটা মাত্রাকে বোঝাচ্ছে। হ্যাঁ, বিজির একটা মাত্রাকে বোঝাচ্ছে। আমি আশা করছি আমরা সবাই এই অংশটুকু ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, আমরা কি এই অংশটুকু ক্লিয়ার সবাই? বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পরে আমরা তাহলে পার হয়ে যাই। এরপরে আসেন কনজাংটিভ অ্যাডভার্ব, মানে এগুলো সাধারণত কোথায় বসে, এগুলো আমরা বলতে পারি যে আহ, ওই যে কানেক্টর বা কানেকটিভ, কানেকটিভ বলতে পারি আমরা, বা কানেক্টর বলতে পারি, সাধারণত এগুলো কানেক্টর হিসেবে ইউজ হয়। আপনারা মনে হয় এগুলো পড়েছেন এর আগে, মোর ইভার, হাউ এভার, হোয়াট এভার, ফার্দার মোর, কনসিকুয়েন্টলি, হেন্স। হ্যাঁ, এগুলো কিন্তু কি হিসেবে, তারপরে যে নিভার দিলেস, এগুলো কিন্তু আমরা দেখেছি যে এই যে নেক্সট দেখেন, এগুলো কিন্তু কি হিসেবে, কানেক্টর হিসেবে আমরা পড়েছি না, কানেক্টর হিসেবে বুঝতে পারে, কানেক্টর হিসেবে যে পূর্বের সেন্টেন্সের সঙ্গে পরের সেন্টেন্সের একটা মিল আছে, হ্যাঁ, এটা বোঝায়। এগুলো শুধু কানেক্টর হিসেবে বসলে এগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে এইগুলো সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো প্রয়োজন আছে কখন, যখন আমরা ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যখন আমরা ক্লাসগুলো করব তখন। হ্যাঁ, আচ্ছা, এরপরে খেয়াল করি আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন আর নিগেশন। এইখানে অ্যাফার্মেশন নিগেশন দ্বারা কি বোঝায়, হ্যাঁ অথবা না একটা বোঝায়। এইখানে দেখেন ইয়েস এবং নো, এই দুটা হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন আর নিগেশন, ইয়েস অথবা নো। আবার দেখা যায় যে এই যে আমরা অনেক সময় বলি না ইয়া, নোপ,
এই যে এই শব্দগুলো স্পোকেন ইংলিশে সাধারণত ইউজ হয়, এই দুইটা শব্দ, হ্যাঁ, এই ফর্মাল ইংলিশে ইউজ হয়, আবার দেখা যায় যে নেটিভ ইংলিশ স্পিকাররা এগুলো ইউজ করে। হুম, ওকে। আচ্ছা, এখন এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলছে সাম অ্যাডভার্বস আর ইউজ অ্যাজ নাউন আফটার প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কোনো ওয়ার্ড বসলে, সাধারণত একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত কি হয়, নাউন হয়। হ্যাঁ, আর কিছু ওয়ার্ড আছে যেগুলো প্রিপোজিশনের পরে বসলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে নাউন হবে। খেয়াল করেন, দেখেন, হি বিলিভস ফার ফ্রম হিয়ার, এখানে এই যে ফ্রমটা হচ্ছে এখানে কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরেও আছে, যার ফলে এটা হয়েছে কি, নাউন হয়েছে। প্রিপোজিশনের পরে কোনো শব্দ থাকলে মাথায় রাখবেন, একটা শব্দ থাকলে সেটা সাধারণত নাউন হবে। হ্যাঁ, এইখানে এই যে ফ্রম দিয়ার, এটাও হচ্ছে নাউন হবে সাধারণত। হ্যাঁ, এখানে হিয়ার বলতে বোঝাচ্ছে দ্যাট প্লেস। হ্যাঁ, আবার খেয়াল করেন, আই হ্যাভ, এখানে কিন্তু পজিশন ডিপেন্ড করতেছে, এটা যে অ্যাডভার্ব হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করতেছে পজিশনের উপর। এরপর আমরা একটু খেয়াল করি যে আই হ্যাভ হিয়ার দ্যাট বিফোর নাও, এর পূর্বে আমরা, বলছে এখন এর পূর্বেও আমরা এটা কি করেছি, শুনিয়েছি। হ্যাঁ, দেখেন এই যে নাও, এর পূর্বে কি আছে, বিফোর আছে, যার ফলে এই নাউটা হয়ে গেছে নাউন। ঠিক আছে, আর বিফোরটা এখানে প্রিপোজিশন। আচ্ছা, বাই দেন, বাই দেন দ্য পুলিশ অ্যারাইভড অন দ্য সিন, এখানে খেয়াল করেন যে বাই প্রিপোজিশন, এরপরে কি আছে, দেন আছে, যার ফলে দেনটা এখানে নাউন হিসেবে বসেছে। এইগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর অ্যাডভার্বের পজিশন বা পার্টস অফ স্পিচের পজিশন বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের যদি একটা ভালো ধারণা থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের ইংরেজির 90% সমস্যা আমাদের এমনি সমাধান হয়ে গিয়েছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, কাইন্ডলি আপনারা একটু পার্টস অফ স্পিচটা বেশি বেশি পড়বেন। পার্টস অফ স্পিচ যত বেশি পড়বেন, আপনার অ্যাডভান্স ততই স্ট্রং হবে। আসলে ইংলিশে অ্যাডভান্স বলতে এটাই বোঝায় বেসিক এবং প্রাইমারি, বেসিক এবং বেসিক এই দুইটা টপিক মিলেই হচ্ছে কি অ্যাডভান্স। আচ্ছা, এরপরে দেখি সিন্স হোয়েন, সিন্স হোয়েন, এখানে সিন্স কিন্তু প্রিপোজিশন হিসেবে বসেছে। সিন্স হোয়েন হ্যাভ ইউ টেকেন টু স্মোকিং, এখানে সিন্স বলতে বোঝাচ্ছে কি, সিন্স বলতে কখনো বোঝাচ্ছে, হ্যাঁ, বা অতীতের একটা সময়কে বোঝাচ্ছে। এইখানে সাধারণত সিন্সটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসেছে, যার ফলে এই হোয়েনটা এখানে কি হয়েছে, এখানে হয়েছে হচ্ছে, এখানে হট টাইম বলতে বোঝাচ্ছে কোন একটা সময়। হ্যাঁ, হোয়েন দ্বারা কোন একটা সময়, একটা স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছে, যার ফলে এখানে হোয়েনটা হয়েছে কি, হোয়েনটা এখানে নাউন হিসেবে কাজ করেছে। আবার দেখেন, দ্য রেইন কামস ফ্রম অ্যাভব, এখানে এই যে ফ্রমটা প্রিপোজিশন, যার ফলে এরপরে অ্যাভবটা হয়েছে নাউন। আমরা সাধারণত একটা উদাহরণ আমরা হয়তো শুনেছি, ছোট থেকে আমরা শুনে আসছি, যে ওয়াল ব্লিচিংস কাম ফ্রম অ্যাভব, এইখানে ওয়াল ব্লিচিং কাম ফ্রম অ্যাভব, এইখানে তাহলে অ্যাভবটা কোন পার্টস অফ স্পিচ, ওয়াল ব্লিচিং কাম ফ্রম অ্যাভব, বলেন তো, একটু সবাই বলেন, অল অ্যাবো, জি, অ্যাডভার্ব মানে হ্যাঁ, নাউন আর নাউন হবে, অল ব্লিচিংস কাম ফ্রম অ্যাভব, এই যে ফ্রম এর পরে যে অ্যাভব আছে, এই অ্যাভবটা হচ্ছে এখানে নাউন। হ্যাঁ, অল ব্লিচিংস কাম ফ্রম অ্যাভব, কারণ পূর্বে প্রিপোজিশন আছে, পাশাপাশি দুইটা প্রিপোজিশন যদি আমরা দেখি এভাবে শেষে আছে, কোথায় আছে, শেষে, বাক্যের শেষে, বা প্রিপোজিশনের পরে কোন একটা অ্যাডভার্বাল ওয়ার্ড আছে, প্রিপোজিশনের পরে যে কোনো অ্যাডভার্বাল ওয়ার্ড থাকলে আমরা সেটাকে, শেষের যে অ্যাডভার্বাল ওয়ার্ড আছে এইটাকে আমরা অ্যাডভার্ব বলবো, কারণ পূর্বে প্রিপোজিশন আছে। হ্যাঁ, প্রিপোজিশন সাধারণত কার সঙ্গে সংযোগ স্থাপন করে, পরের একটা নাউনের সঙ্গে পূর্বের একটা কোনো একটা ওয়ার্ডকে, যে কোনো একটা ওয়ার্ডের সংযোগ স্থাপন করে। আমরা এই যে এখনই জানতে পারবো, আমরা প্রিপোজিশনের পাঠে চলে যাবো এখনই। স্যার জি, এই ফ্রম অ্যাবভ অ্যাবাভ তো এখানে তাহলে পরীক্ষা যখন আসবে মানে নাউন অ্যাডভার্ব যদি দুইটাই অপশনে থাকে মানে এটা এক্সাক্ট অ্যান্সারটা কি তাহলে স্যার অ্যাডভার্বই হবে নাকি নাউন মানে এটা একটু না, বুঝতে পারতেছি না। এক্সাক্ট অ্যান্সার হবে নাউন, কারণ প্রত্যেকটা পার্টস অফ স্পিচের একটা এক্সাক্ট পজিশন আছে আর একটা প্রবাবল পজিশন আছে। এখন পরীক্ষায় যদি আসে তাহলে আপনি কোনটা ধরবেন, এক্সাক্ট পজিশন নাকি প্রবাবল পজিশন, সম্ভাবনাময় পজিশন ধরবেন নাকি একদম অ্যাকুরেট যেই পজিশন আছে সেটা ধরবেন, অবশ্যই অ্যাকুরেট যে পজিশন আছে আপনাকে এটাই ধরতে হবে। যার ফলে দেখা যাচ্ছে প্রিপজিশনের পরে আপনাদের, জি বলেন, জি কিছু বলেছেন, না স্যার।
আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনারা একটা বিষয় দেখতে পারবেন, সেটা হচ্ছে নাউনের পজিশন। নাউন কয় জায়গায় বসে এটা কি জানা আছে সবার? আমি একদিন বলেছিলাম যে নাউনের ক্লাসটা আমি যেহেতু নেইনি, তো আমি আপনাদের নাউনের পজিশনটা বলেছিলাম। আমার হচ্ছে ক্লাসগুলো হবে কি, যে একটা টপিক আর একটা টপিকের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, দেখবেন যে নাউনের কিছু পজিশন আছে, এক্সাক্ট পজিশন আছে, নাউন কোথায় কোথায় বসে। নাউন সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, প্রেপজিশনের পরে বসে, ডিটারমিনারের পরে বসে, আবার কমপ্লিমেন্ট হিসেবে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। এখানে এক্সাক্ট পজিশন হচ্ছে ডিটারমিনারের পরে বসে, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে, এবং প্রেপজিশনের পরে বসে। কে বসে? নাউন বসে। হ্যাঁ, আহ, আমি আশা করছি এটা আপনারা ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে আমরা খেয়াল করি অর্ডার অফ অ্যাডভার্ব। বাক্যে অ্যাডভার্ব বসার সাধারণ ক্রম হচ্ছে, মানে কিভাবে সাধারণত অ্যাডভার্ব বসে। এমপিটি, আপনারা এটা নোট ডাউন করে রাখতে পারেন, এবং এইটা কাইন্ডলি আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনাদের যখন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস নেব তখন এটা খুবই কাজে দেবে, খুবই। বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে খুবই কাজে দিবে। কখন? বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে সত্যি অনেক কাজ দিবে। আপনারা যারা ক্লাসে আছেন এটা একটু মাথায় রাখবেন, যখন ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করবো খুবই কাজে দিবে। আচ্ছা, এখন খেয়াল করি বাবু স্টাডিজ অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি প্রথমে আছে কি অ্যাডভার্ব অফ মেনার, কিভাবে পড়ে? অ্যাটেন্টিভলি। প্লেস ইন দা লাইব্রেরি, কোথায় পড়ে? লাইব্রেরিতে। টাইম ইন দা ইভিনিং, কখন পড়ে? ইন দা ইভিনিং। এইখানে কিন্তু সেন্টেন্স কারেকশনে কোশ্চেন আসতে পারে। এই জায়গায় কোথায় কোশ্চেন আসতে পারে? সেন্টেন্স কারেকশনে উল্টো পাল্টা দেওয়া থাকবে, কিন্তু অ্যাটেন্টিভলির জায়গায় থাকবে ইন দা মর্নিং, ইন দা মর্নিং এর জায়গায় থাকতে পারে ইন দা লাইব্রেরি। কথা কি বুঝছেন? যে ইন দা ইভিনিং এটা কিন্তু কি বোঝাচ্ছে? একটা সময়কে নির্দেশ করতেছে, যার ফলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আর এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ইন দা লাইব্রেরি কোথায়, এটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। এখন অ্যাডভার্বাল ফ্রেজ কিভাবে নির্ণয় করবেন আমি আপনাদের একটু বলে দেই, শুনে রাখেন একটু। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে প্রশ্ন করতে হবে কখন, কি, কোথা হতে, সরি কিভাবে, এইগুলো দ্বারা প্রশ্ন করতে হবে। কি না, কোথায়, কখন, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করতে হবে, এবং কেমন করে বা কেমন, এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটাই অ্যাডভার্বাল ফ্রেজ, যে অংশটুকু পাওয়া যাবে। যেমন যদি আমি বলি বাবু কোথায় পড়ে, শুধু কি লাইব্রেরি নাকি ইন দা লাইব্রেরি বলেন তো? ইন দ্য লাইব্রেরি। হ্যাঁ, আপনাদের ওই যে মনে আছে প্রিপজিশনে পড়িয়েছিলাম আপনাদের, যে প্রিপজিশনে কিন্তু আলোচনা করেছিলাম একদিন, ওই যে নাউন ফ্রেজে, যে নাও এরপরে যে নাউনটা থাকবে, এই যে ধরেন লাইব্রেরি, এই লাইব্রেরি শব্দটা এই নাউন ছাড়া বসবে না। কেন বসবে না? এই নাউনের জন্যই তো এই প্রিপজিশনটা বসেছে। তার মানে কি, এই প্রিপজিশন কি এই নাউন ছাড়া অন্য কারোর সাথে যাবে? সম্ভব না। এটাই হচ্ছে ইংরেজির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রম। সেটা হচ্ছে প্রিপজিশন সাধারণত তার পরের নাউনের উপর ডিপেন্ড করে বসে, এবং পরের নাউন ছাড়া কারোর সাথে অর্থ দেয় না। এখানে মনে রাখতে হবে প্রিপজিশন এবং তার পরের যে নাউন থাকবে বা প্রোনাউন থাকুক, সাধারণত নাউন থাকে, এটার সম্পর্ক হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মতো, যে আঠার মতো লেগে থাকবে। হ্যাঁ, একজন আরেকজনকে ছাড়া চলবে না, এরকম আর কি, বৃদ্ধ বয়স পর্যন্ত। এরপরে খেয়াল করেন দ্য ক্রাউড চিয়ার্ড লাউডলি অ্যাট দ্য কনসার্ট লাস্ট নাইট। খেয়াল করতে পারছেন কি? অর্থ ধরতেও কিন্তু সহজ। দেখেন অর্থটা কিভাবে করবেন। প্রথমে কি করবেন, এই যে সাবজেক্টের অর্থ করবেন। এখানে দ্য ক্রাউড মানে একটা জনাকীর্ণ অবস্থা, একটা ভিড়কে বোঝাচ্ছে। হ্যাঁ, বা এখানে জনাকীর্ণ অবস্থায় মানুষদের বোঝাচ্ছে। তারা কি করলো? লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি? গত রাতে, তাই না? এট দ্য কনসার্ট, কোথায়? কনসার্ট, এট দ্য কনসার্ট। কেমন করে? লাউডলি, জোরে, চিয়ার, চিৎকার করে উঠছিল। হ্যাঁ, এরপরে দ্য ট্রাফিক মুভড স্লোলি ডাউন দ্য মেইন স্ট্রিট, কোথায়? ডাউন দ্য মেইন স্ট্রিট। এবার বলছে কি? কখন? ইন দিস মর্নিং, অথবা দিস মর্নিং, দিস মর্নিং, কখন? দিস মর্নিং। হ্যাঁ, আবার যদি বলা হয় কিভাবে, তাহলে কিন্তু আসলে স্লোলি। এইখানে কি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাডভার্বের যে একটা অর্ডার আছে, কিভাবে অ্যাডভার্বটা বসে? জি স্যার। এইখান থেকে কিন্তু আমরা অ্যাডভার্ব ফ্রেজও ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত দেখেন প্রিপজিশন দিয়ে শুরু হয়, দেখছেন কি? অ্যাডভার্ব ফ্রেজ সাধারণত প্রিপজিশন দিয়েই শুরু হয়। বুঝতে পেরেছেন কি সবাই? আচ্ছা, এখন এই কোশ্চেন গুলো একটু সবাই সমাধান করেন। দেখি এইটা একটু করেন সবাই,
37তম বিশেষ আসা একটা কোশ্চেন। হিয়ার, যে ভিজিল্যান্টলি, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, এটা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব। বলেন তো এটা কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার। ইয়েস, অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা একটু দেখি আমরা, 2 নম্বর কোশ্চেন। বলেন। ভেরি সুইট। তারপর আর কেউ? আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছেন? ভেরি সুইট এবং মাস সুইট এবং এক্সেসিভ সুইটের মধ্যে যে পার্থক্য আছে 3টা শব্দের মধ্যে, এটা কি সবাই জানেন? যদি মাছ টু হয় বা টু মাছ, সাধারণত মাছের পূর্বে টু হয়, এটা এতই মানে মিষ্টি যেটা আমরা খেতেই পারি না, এরকম বোঝায়। বা আপনি গরম দিয়ে একটা তুলনা দেন, তাহলে বুঝতে পারবেন। মাছ টু মাছ বলতে বোঝায় এতই গরম যে এখানে হাত দিলে হাত পুড়ে যাবে, বা ওখানে হাতি দেওয়া অতিরিক্ত যাবে না। অর্থে বোঝায়। হ্যাঁ, মানে অতিরিক্ত অর্থে, তাই না? আবার এক্সেসিভ বলতে এটা একটা মাত্রা অতিরিক্ত, বাট ভেরি বলতে একটা মাত্রার মাঝে বোঝায়, যার ফলে এইখানে ভেরিটাই হবে। তাহলে অর্থগত দিক থেকে, তাই না? আচ্ছা, পরের শব্দটা একটু সবাই দেখি, দেখতে পাচ্ছেন কি? পরের 3 নম্বরটা একটু দেখি সবাই। এখানে নিয়ার কোন পার্টস অফ স্পিচ? পজিশন দেখতে হবে, আমি কিন্তু ধরবো। অ্যাডভার্ব। হ্যাঁ, কেন অ্যাডভার্ব বলেন তো? কারণ স্যার এটা একটা অ্যাডভার্ব অফ টাইম ইন্ডিকেট করতেছে যে কখন এই সিস্টার ম্যারেজ সেরিমনিটা হচ্ছে, এটা হচ্ছে মানে কাছাকাছি আর কি, একটা সময় ইন্ডিকেট করতেছে আর কি। শিওর? দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার। খুব কাছে, তাই না? কখন? খুব কাছাকাছি। হ্যাঁ, গুড। ওকে, এরপরে এটা একটু আমরা দেখি। 21তম বিসিএস আশা কোশ্চেন। ভাই, বিসিএস এ কি খুব কঠিন কোশ্চেন হয়? কঠিন হয় না, বাট আমাদের একটু থিঙ্কিং লেভেলটা ইনক্রিজ করতে হবে। পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়তে হবে। সি নাম্বার লিটারেলি। সি নাম্বার লিটারালি, না? Okay, এরপর এটা একটু দেখি সবাই। 5 নম্বর কোশ্চেন একটু খেয়াল করি সবাই। আর আগের কোশ্চেনটা ইউজুয়ালি না হওয়ার কারণটা কি একটু বলবেন আচ্ছা, মানে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এখানে কি বলছে দেখেন তো? দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়াচড বাই লিটারালি মিলিয়নস পিপল ওয়াল ওভার দ্য ওয়ার্ল্ড। ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর, এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট একটা সংখ্যা বোঝায়। মিলিয়নস দ্বারা কি অ্যাকুরেট একটা সংখ্যা বোঝাবে? এখানে মিলিয়নস পিপল বলতে বলছে। জি, কেউ কি কিছু বললেন? আর একবার একটু বলেন। না না স্যার, বলেন, সমস্যা নেই। হ্যাঁ, লিটারালি সাধারণত একটা আনুপাতিক বোঝায়। ইউজুয়ালি মানে সচরাচর এমনই হয়, বাট এমন তো নাও হতে পারে। এটা একটা আনুপাতিক হার বুঝাইছে। হ্যাঁ, আর ট্রুলি বলতে বোঝাচ্ছে কি? ট্রুলি সাধারণত এক্স্যাক্টলি কে হচ্ছে আইডেন্টিফাই করে, জানেন এটা? যার ফলে এখানে লিটারালি হবে। এটা সাধারণত অর্থগত দিকটা খেয়াল করতে হবে আমাদের। অ্যাডভার্ব শুধু যে পজিশনে নির্ভর করবে সাধারণত, আহ, মানে এই পার্টস অফ স্পিচ গুলো যখন ইউজ হবে সাধারণত অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ, তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মেইন কথা যে ইংরেজি 2 ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে মিনিং বেসড আর একটা হচ্ছে গ্রামার বেসড বা ভোকাবুলারি বেসড। যখন মিনিং বেসড কোশ্চেন হবে তখন আমাদের একটু সেন্টেন্সের অর্থটা সামঞ্জস্যতা খুঁজতে হবে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব। ক্লিয়ার কি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। Okay, এরপরে আমরা এটা একটু দেখি। হ্যাঁ, 5 নম্বরটা একটু দেখি সবাই।
অ্যাম্বিগুয়াসলি। অ্যাম্বিগুয়াসলি, স্যার এটা আর এরকম কেউ? না, অ্যাব্রাপ্টলি। হ্যাঁ, ওকে। তাহলে কি হবে? অ্যাব্রাপ্টলি হবে। অ্যাব্রাপ্টলি অর্থ কি বলেন তো? কেন হলো অ্যাব্রাপ্টলি, কেউ বলতে পারবেন? মিনিং দিয়ে আই গেস। ইয়েস, ইয়েস, মিনিং দিয়ে, অবশ্যই মিনিং দিয়ে। আচ্ছা, অ্যাব্রাপ্টলি শব্দের অর্থ হচ্ছে হঠাৎ। আচ্ছা, পরেরটা একটু দেখেন সবাই, পরেরটা একটু খেয়াল করেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটাই বের করেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, এবং এটা একটা আপনার হচ্ছে প্রাইমারি পরীক্ষা এসেছিল। হ্যাঁ, আমি শুধু এখানে একটাই রেফারেন্স দিয়েছি। স্যার এটা সি এই নাম্বার। এটা হচ্ছে কি বলেছেন? সি, 3 নাম্বার। জি স্যার। আর এ আর সি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এ আর সি? না, কোনো তফাৎ তো দেখতেছি না আমি। দুইটা এ আর সি দুইটাই। হ্যাঁ, এ আর সি দুটোই সমান, দুটোই তো একই, তাহলে দুটোই হবে। এখন এই যে সেন্টেন্স কারেকশন কোশ্চেন হয়, তাই না? তাহলে বলেন তো, এই যে যে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ পড়তেছি না, অ্যাডজেক্টিভ থেকে কয় ধরনের কোশ্চেন হতে পারে? অ্যাডজেক্টিভ থেকে বেশ কয়েক ধরনের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে সেন্টেন্স কারেকশনের কোশ্চেন হতে পারে, তারপর হচ্ছে কোশ্চেন হতে পারে হচ্ছে আহ, আমাদের হচ্ছে যে আইডেন্টিফিকেশনে হতে পারে, তাই না? আবার দেখা যায় ফিলিং গ্যাপে হতে পারে। আবার কখনো কখনো এই অ্যাডভার্ব থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওকে, দুটোই হবে। হ্যাঁ, এখন প্রিপজিশন আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এই সেন্টেন্সটার অর্থ একটু কেউ বলেন তো আমাকে, আমাকে কেউ একটু কোঅপারেট করেন। এই সেন্টেন্সটার অর্থ একটু আমাকে কোঅপারেট করেন কেউ, বলেন। মানে এটা বোঝাচ্ছে যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার ওই যে জাতিগত বর্ণগত যে বিদ্বেষটা ছিল ওই বিদ্বেষটা থেকে সাউথ আফ্রিকাকে আর কি বের করতে বা গাইড করছে আর কি সাউথ আফ্রিকাকে, আচ্ছা, এটাই। না, এটার সঠিক অর্থটা বলেন, আমি চাচ্ছি সঠিক অর্থ বলেন। এটা সঠিক অর্থ কেউ একজন বলেন শুনি, সঠিক অর্থটা কি হবে? আচ্ছা, আপনারা কি বোরিং হয়ে গিয়েছেন সবাই? না স্যার, বোরিং হয় না এখন। হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। স্যার। না, আমরা তো আলোচনা করতেছি জাস্ট, হ্যাঁ, আমরা নিজেরা আলোচনা করতেছি, এটা অনেক ভালো হচ্ছে। আচ্ছা, আমি একটু তাহলে বলি যে নেলসন ম্যান্ডেলা, শোনেন ভাই, এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং কিন্তু শুরু হয়ে গেল, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আজ থেকে শুরু হয়ে গেল। প্রত্যেকটা পরতে পরতে আপনাদের খেয়াল রাখতে হবে। ইংলিশ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তাই না? বাংলা সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, তাই না? আচ্ছা, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এটা হচ্ছে কি সেন্টেন্সের গঠন? এটা হচ্ছে বাংলা সেন্টেন্সের গঠন। আর ইংলিশ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্ট, এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের গঠন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর বাংলা সেন্টেন্সের গঠন সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাহলে দুই সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে শেষে, মাঝে, বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে শেষে। তাহলে বলেন তো, বাংলা অর্থ করার সময় বা ইংলিশ সেন্টেন্সের ভার্বটা কি কি শেষে বলতে হবে না? কিন্তু আমরা আগেই বলে ফেলি, তাই না? যার ফলে তো আমাদের প্যাঁচটা লাগে। বুঝতে পেরেছেন কি বলেছি আমি? এটা জানতাম না স্যার, আজকে জানলাম। ও, হ্যাঁ, হ্যাঁ। না, এটা আসলে হয়েছে কি, আমরা অনেকবার পড়েছি, জানার ফলেও হয় কি, অনেকটা আমাদের ওই যে বললাম না যে আমাদের হচ্ছে কিছু তথ্য আমরা জানি যেগুলো অগোছালো ভাবে, একটু গোছালো ভাবে তথ্যগুলো আমাদের জানতে হবে। এখানে খেয়াল করেন, নেলসন ম্যান্ডেলা, আমরা এইভাবে বলি কিন্তু নেলসন ম্যান্ডেলা গাইডেড পরিচালনা করতেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শাকলস, এভাবে কিন্তু না। অর্থ করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টের অর্থ করতে হবে, সাবজেক্টের অংশের অর্থ করার পরে লাস্ট কোথায় কোথায় ভার্ব আছে এটা খুঁজে বের করতে হবে। লাস্ট কোথায় কোথায় ভার্ব আছে, তাহলে কি করতে হবে? পুরোটাই কার অংশ? পুরোটাই কার অংশ বলেন তো? অবজেক্টের অংশ। বা এটাকে বলা হবে কি বলেন তো? পুরোটাকে বলা হবে প্রেডিকেট। ঠিক আছে। হ্যাঁ, আমাদের অর্থ করতে হবে কিভাবে?
আমাদের অর্থ করতে হবে কিভাবে একটু খেয়াল করি সবাই আমরা, যে সাবজেক্টের অর্থ করে লাস্ট প্রিপজিশন থেকে অর্থ করতে করতে ভার্বের কাছে আসবো, ভার্বের অর্থ করবো সবার শেষে। তাহলে কি হয় বলেন তো? নেলসন ম্যান্ডেলা, তারপরে অ্যাপার্থেইড মানে বর্ণবাদ, বর্ণবাদের ফ্রম মানে থেকে, সেগোল থেকে সাউথ আফ্রিকাকে পরিচালনা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আবার আসবে ল ম ত, কি আসবে? ল ম অথবা ত আসবে। এখানে কি হবে তাহলে? নেলসন ম্যান্ডেলা আহ, বর্ণবাদের শিকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন। বলেন তো অর্থটা কেমন হয়েছে? স্যার ল মতো মানে বুঝলাম না এটা। এটা ল মতো পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স ক্রিয়ার শেষে কি আসবে? ল ম ত আসবে না? পাস্ট ইনডিফিনাইট টেন্স চেনার উপায় তো এটা, বাংলা ক্রিয়ার শেষে ল ম ত থাকবে। হ্যাঁ, আমাদের টেন্সটাকে খুব সুন্দরভাবে শেখা উচিত, কিন্তু আমরা এই জায়গায় করি এসে কি গড়িমসি। আমরা শুধু বাংলা ইংলিশে কি করি, গঠন মুখস্থ করে ফেলি। অ্যাকচুয়ালি টেন্স শেখার পদ্ধতি এটা না। টেন্স শিখতে হবে চারটা ওয়েতে, চারটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে: সংজ্ঞা, চেনার উপায় মানে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে, গঠন, তারপরে উদাহরণ করতে হবে ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে বাংলা, এইভাবে করতে হবে। তাহলে আমাদের দেখা যায় টেন্স পড়তে পড়তে আমাদের হচ্ছে ইয়ে হয়ে যায়, ফ্রি হ্যান্ড রাইটিং এর অর্ধেক কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আমি সাধারণত স্টুডেন্টদের এভাবে পড়িয়ে থাকি। আর পার্টস অফ ফিজিক্যাল গ্রামার আমার বইয়ে এভাবে ব্যাখ্যা দেওয়া আছে একদম ডিটেলস, যেন স্টুডেন্টরা বুঝতে পারে। হ্যাঁ, তাহলে এখানে কি বুঝতে পেরেছেন যে ল মত কোথা থেকে আসলো? জি স্যার। আচ্ছা, তাহলে অর্থটা এখন কেমন হয়েছে বলেন তো? সুন্দর হয়েছে না অর্থটা? যে নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের শিকল থেকে, আমরা জানি অফ মানে কি, র বা এর প্রিপজিশন গুলো বাক্যের মাঝে কি অর্থ দেয় এটা তো জানতে হবে। যে বর্ণবাদের শেকল থেকে দক্ষিণ আফ্রিকাকে পরিচালনা করতেন। হ্যাঁ, এটাই হলো কি বলেন তো এটার বাংলা। আচ্ছা, ইম্পর্টেন্স অফ প্রিপজিশন, প্রিপজিশনের গুরুত্ব তাহলে আমরা কি বুঝলাম? গুরুত্ব হচ্ছে টু ট্রান্সলেট সেন্টেন্স, বি টু ই, ই টু বি, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে সাহায্য করে। আবার কি করে? সেন্টেন্সকে ইলোবোরেট করে, মানে কি বড় করে। দেখেন আপনারা এখানে খেয়াল করেন, এখানে যদি শুধু এই অংশটুকু লেখা হতো যে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, তাহলে কি সেন্টেন্সটা হয়ে যেত না? যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করতেন, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে বড় করা হয়েছে দেখছেন? এখানে প্রিপজিশন দিয়ে এই অংশটুকু দেওয়া হয়েছে, আবার এখানে একটা প্রিপজিশন দিয়ে এই অংশটুকু। ঠিক আছে, তার মানে কি প্রিপজিশন দিয়ে জোড়া দিয়ে জোড়া দিয়ে একটা বাক্যকে অনেক বড় করা যায়। যেমন আপনাদের যদি অনেককে আমি যদি বলি যে ভাই আপনারা একটু ফ্রি হ্যান্ড রাইটিং এ ই করেন, হচ্ছে যে সেন্টেন্স মেকিং করেন বা একটা প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তাহলে আমরা পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমরা প্রিপজিশনের সঠিক ইউজটা জানি না, যে প্রিপজিশনের আসলে উপকারিতা কি এবং ইম্পর্টেন্সটা কি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনারা একটা জিনিস তো জানেন সবাই, যে আমাদের মস্তিষ্কের দুইটা অংশ, একটা অংশের নাম হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। আমাদের এই বিষয়গুলো এমন ভাবে গুছিয়ে পড়তে হবে যেন আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে টাচ করে। সাবকনসিয়াস মাইন্ড আমাদের তাৎক্ষণিক সাড়া দিবে না, বাট যখন আমরা ওই কাজটা করতে যাব, যদি গোছানো তথ্য থাকে, তখন দেখা যাবে আস্তে আস্তে তথ্যগুলো প্রোভাইড করতেছে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, অনেকে হয়তো এখানে আছেন যারা ডিবেট করেছেন অতীতে, দেখবেন যে ডিবেটে আপনি কি মানে এক্সাক্ট কি আপনি কি কথা মুখস্থ করে যান, যে আমি না এই তথ্যের পরে এই তথ্য বলবো? না স্যার, এটা জাস্ট কিন্তু কনসেপ্ট আর কি। কনসেপ্ট নিয়ে যাই এবং আমরা কিছু আইডিয়া নিয়ে যাই কোথায়? আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা 24 ঘন্টা জেগে থাকে, বাট কনসিয়াস মাইন্ড আপনি ঘুমাবেন, কনসিয়াস মাইন্ড ঘুমায় যাবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের মানে একদম সেট আপ করে নিতে হবে। প্রিপজিশনের গুরুত্ব হচ্ছে সেন্টেন্সকে বড় করা যায়, আবার কি করা যায় বলেন তো? সেন্টেন্সকে বড় করা যায় এবং সেন্টেন্সের বাংলা অনুবাদ করা যায়, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। আবার টু কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্সকে কি করা যায়? সঠিক করা যায়। এখন ইংলিশ থেকে বাংলা করি একটা হচ্ছে, দেখেন ইংলিশ থেকে বাংলা করার নিয়ম আমি এতক্ষণে যা বললাম এটাকে হচ্ছে রিটেন আকারে আছে, খেয়াল করেন যে কি আছে এখানে। যে ইংরেজি থেকে বাংলা করার সময়, বাংলা করার জন্য এই নিম্নের বিষয়গুলো অনুসরণ করতে বলছে। যে কি? প্রথমে আগে সাবজেক্টের অর্থ করতে হবে, তারপরে ভার্বের পরের অংশ মানে কি শেষের প্রিপজিশন থেকে, এরপরে বলছে শেষের প্রিপজিশন থেকে অর্থ করতে করতে ভার্বের কাছে এসে ভার্বের অর্থ করতে হবে সব শেষে। দেখেন তো আমি এই কথাগুলো এতক্ষণ বলেছি না? আর যদি কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, এটা এটা একটু সুতো নিয়মজিতে আছে, তো এটা একটু ঝামেলা হয়ে গেছে লেখাটা, আমি বলছি এটা আপনারা শোনেন তাহলেই হবে। যে বলছে যদি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যদি থাকে, অ্যাডভার্ব যাকে মডিফাই করবে বাংলা বাক্যে ওই শব্দের অর্থ ঠিক তার পাশেই বসাতে হবে।
বাট অ্যাডভার্বের অর্থটা আপনি সুবিধা মতো করবেন বাংলা বাক্যে। সেন্টেন্সের শুরুতে করতে পারেন, মাঝে করতে পারেন, যেখানে শুনতে স্মৃতিমধুর হবে সেখানে বসাবেন। আর ক্লোজ যুক্ত যদি বাক্য থাকে তাহলে ক্লোজটাকে আলাদা করে নিতে হবে। যেমন এখানে খেয়াল করেন, আচ্ছা এটাই এতক্ষণ পড়িয়েছি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রিপজিশনের অর্থ কি সেটা বোঝাচ্ছে। যে প্রিপজিশনের অর্থ কি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন পজিশন মানে হচ্ছে অবস্থা, মানে পূর্বের অবস্থা। কার পূর্বের অবস্থা? নাউন অথবা প্রোনাউনের পূর্বের অবস্থা। হ্যাঁ, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে যে ওয়ার্ড সেটাই হচ্ছে প্রিপজিশন। কার পূর্বে বসে? তাহলে নাউন। এই যে ইন, এখানে কি দেখেন, এখানে ইন শব্দটা প্রিপজিশন কেন? এরপরে একটা নাউন আছে, খেয়াল করেছেন কি? আমরা জানি দা কি ডিটারমিনার, ডিটারমিনারের পর একটা শব্দ থাকলে সেটা নাউন। তার মানে কি পুরোটা একটা নাউন ফ্রেজ। মনে আছে আপনাদের নাউন ফ্রেজের গঠন মনে আছে? নাউন ফ্রেজের গঠন কি মনে আছে আপনাদের? কেউ কথা বলছে না। আপনারা কি ফোন রেখে ঘুমাচ্ছেন নাকি? না স্যার, আছি মানে ইয়ে জানি না আর কি, এটা এই জন্য বলতেছি না। আচ্ছা, না জানলে বলবেন, আমি বিষয়টা আর বলে নিলাম, আমার তো বলতে আর 1 ঘন্টা সময় লাগবে না। নাউন ফ্রেজ হচ্ছে নাউন প্লাস নাউন নাউন ফ্রেজ হয়, ডিটারমিনার প্লাস নাউন নাউন ফ্রেজ হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাউন ফ্রেজ হয়। তার মানে এখানে কি ডিটারমিনার প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের পূর্বে বসেছে এই যে প্রিপজিশন। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্রিপজিশন। এখানে এই যে ইন, কার পূর্বে বসেছে? নাউনের, মানে সংজ্ঞার সঙ্গে একটু মিলাই দিলাম। হ্যাঁ, তবে কি বলছে, তবে ভার্বকে নির্দেশ করতে বাক্যের শেষে কোনো প্রিপজিশন বসলে তা অ্যাডভার্ব। মনে আছে অ্যাডভার্বে আলোচনা করেছিলাম, বাক্যের শেষে দেখেন প্লিজ কাম ইন, এই যে শেষে বসেছে, মানে ভিতরে আসার কথা বলতেছে। বুঝেছেন কি সবাই? জি স্যার। এই যে 40তম বিসিএস এ দেখেন বিশাল বড় একটা বাংলা ইংলিশ বাক্য আছে, এটাকে ইংলিশ করতে হবে। কি থেকে? ইংলিশ থেকে বাংলা করতে হবে। হ্যাঁ, আবার দেখেন অনেক কঠিন কঠিন শব্দ ইউজ করেছে, দেখছেন? হ্যাঁ, অ্যামিউজমেন্ট, তারপর হচ্ছে এক্সট্রয়েট, এরপর হচ্ছে টয়েল, অ্যামিউজমেন্টস, বডিলি, হ্যাঁ, ব্লিভস, তারপর হচ্ছে ডাউনেস। আচ্ছা, এগুলো আমরা পরে করবো। হ্যাঁ, এখন আমরা প্রিপজিশন আলোচনা চলে আসি। প্রিপজিশন সার্কেল, এটা দিয়ে কিন্তু অনেকটা প্রিপজিশন হয়ে যাবে। আমরা সবাই একটু খেয়াল করি, প্রিপজিশন সার্কেল খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার হ্যাং হয়েছে কি মনে হয়? আচ্ছা, দেখেন সবাই, অ্যাভব অর্থ কি? ওপরে বোঝায়, একদম বিচ্ছিন্ন ভাবে উপরে আছে, যেটা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না বা আমাদের নাগালের বাইরে। ওপরে স্থির বোঝাতে অ্যাভব ব্যবহৃত হয়। আবার ওভার ব্যবহৃত হয় ওপর থেকে নিচে কোনো কিছু স্থির অবস্থায় আছে, ঝুলে আছে। হ্যাঁ, এখানে আপনারা একটু মাথায় রাখবেন যে ওপরে আমাদের বিচ্ছিন্ন ভাবে আছে, এটা বোঝাতে হবে অ্যাভব। বা ওভার হবে ওপর থেকে কোনো কিছু ঝুলে আছে, ধরেন ফ্যান আছে ওপরে, এই ক্ষেত্রে হবে হচ্ছে কি, এক্ষেত্রে হবে ওভার। এরপরে হচ্ছে টপ অফ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এখানে সাধারণত টপ অফ বা অন। টপ অফ বলতে কি বোঝায়? আমাদের হাত থেকে একটু উপরে, যেটা আমরা উপরে, ধরেন এই যে তাক আছে না আমাদের রুমের তাক, এগুলো আমরা টপ আপ ইউজ করতে পারি। আর অন ব্যবহৃত হবে কোনো কিছুর সঙ্গে লাগালেগে আছে, ধরেন আমার এই হাত, এই হাতের উপর ধরেন এই পেনটা আছে, এরকম লাগালাগি বোঝাচ্ছে, এই ক্ষেত্রে হবে কি বলেন তো? অন হবে। হ্যাঁ, আবার ধরেন এটা ছাদ, এখান থেকে কোনো কিছু এভাবে ঝুলে আছে, বা ধরেন একটা গাছের ডাল কোনো কিছু ঝুলে আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওভার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ওয়ান টপ অফ, এটা তো বললাম স্পর্শ অবস্থায় আছে। এরপরে আপন, আপন মানে স্পর্শ অবস্থায় কোনো পাশে আছে, কোনো কিছুর সাইটে আছে। হ্যাঁ, সাইটে আছে, সাইট। এরপরে খেয়াল করি বি সাইড, মানে একদম পাশে, ওপরের। দেখেন এখানে কিন্তু আপন বলছে হচ্ছে ওপরের অংশের পাশে, ওপরের অংশ কোনো পাশে বোঝায়, সেক্ষেত্রে হবে আপন। বাট বি সাইড কোনো কিছু ওপরের অংশে বা মাঝে, যেখানে এই একদম যে, এই যে একদম ওপরের অংশে না, এইখান থেকে নিচের, এরকম যদি কোনো একটা অবস্থান বোঝায় সেই ক্ষেত্রে হবে বি সাইড। বা পাশাপাশি, যে কেউ কারো পাশে বসে আছে এরকম। এরপরে আমরা খেয়াল করি আপ, আপ মানে কি ভিতর থেকে কোনো কিছুর ওপরে বুঝালে। আপ মানে কি নিচ থেকে ওপরে বুঝালে, যে নিচ থেকে ওপরে। যেমন এরকম হতে পারে যে পানি হচ্ছে, ধরেন পানি মেঝো থেকে আমার পা পর্যন্ত, এইখানে আমরা আপ ইউজ করতে পারি, কেন একটা তুলনা বোঝাচ্ছে, নিচে থেকে, মেঝের নিচে থেকে আমার পা পর্যন্ত। এরপর হচ্ছে ইনটু, মানে কি বাহির থেকে একটা, দেখেন বাহির থেকে কোনো কিছু ঢুকতেছে, খেয়াল করেছেন কি? বাহির থেকে ভিতরে, খেয়াল করেন সবাই একটু। ইনটু এখানে কি বোঝাচ্ছে দেখেন তো, ইনটু এখানে বোঝাচ্ছে
ও, এখানে তো অনেক পেন আছে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি যে ইনটু। ইনটু কি বোঝাচ্ছে দেখেন তো, বাহির থেকে কোনো কিছু ভিতরে পুশ করতেছে, হ্যাঁ। এরপরে খেয়াল করি আমরা যে থ্রো, মানে এক পাশ থেকে আর এক পাশে যদি ছিদ্র হয়ে বের হয়ে যায়। ধরেন কেউ ওই পাশ থেকে একটা হচ্ছে গুলি করেছে, সে গুলি এই পাশ থেকে এসে ঘরের ভিতর দিয়ে ওই পাশে চলে গিয়েছে। অথবা মাঠের মধ্যে খেলা হচ্ছে, কেউ মাঠের মধ্যে বরাবর চলে যাচ্ছে। এটা সাধারণত গ্রাম অঞ্চলে হয়, হ্যাঁ। ধরেন আপনারা খেলতেছেন, এক চাচা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, তাকে বলতেছেন এই চাচা থামেন। চাচার এই কোনো হুঁশই নাই যে চাচা চাচার মতো হাঁটতেছে, হ্যাঁ, এরকম হতে পারে, থ্রু। এরপর ইন হচ্ছে ভিতরে, একদম ভিতরে যদি কোনো কিছু বোঝায়, সেন্ট্রাল পয়েন্ট যেটাকে বলা হয়, ভিতরে স্থির অবস্থায়। আর কিন্তু এখানে মধ্য দিয়ে, থ্রো হচ্ছে মধ্য দিয়ে গতিশীল বোঝাতে সাধারণত থ্রো ব্যবহৃত হয়, হ্যাঁ। এরপরে ইনসাইড, ভিতরের পাশে, ভিতরে কোনো পাশে বোঝালে হবে ইনসাইড, হ্যাঁ। এরপরে আমরা খেয়াল করি টু মানে কোনো কিছুর প্রতি, কাছাকাছি বোঝাচ্ছে, এই ক্ষেত্রে হবে টু, হ্যাঁ। যেমন খেয়াল করেন যে এরপরে দেখেন যে টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ধরেন এখানে একটা বাস আছে, সেই বাসটা হচ্ছে বক্সের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে হবে কি বলেন তো, টুয়ার্ডস, হ্যাঁ। এরপরে খেয়াল করি আন্ডার মানে নিচে, মাই লেগস আন্ডার দ্য টেবল, আমার পাটা টেবিলের নিচে। কোথায় আছে? টেবিলের নিচে, লাগালে কি অবস্থায় আছে, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। এরপরে খেয়াল করি আমরা যে বিলো, যদি আরেকটু নিচে বোঝাই, যে মেঝোতে আছে কিন্তু আমার পাটা হচ্ছে টেবিলের সঙ্গে লাগালাগি নাই, হ্যাঁ, আর একটু নিচে আছে, বিচ্ছিন্ন অবস্থায় নিচে আছে, এরকম বোঝালে বিলো হবে। এরপর আমরা খেয়াল করি আউট অফ, কোনো কিছু ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে হবে হচ্ছে আউট অফ। এরপর আমরা খেয়াল করি একটু যে আউটসাইড। আউটসাইড কি? কোনো কিছুর বাহির পাশে, বাহিরে যদি কোনো কিছু বোঝায়। এরপরে আমরা খেয়াল করি যে আউট অফ কি বোঝায়, ও আউট অফ তো বলেছি। ফ্রম মানে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা এরকম কোনো কিছু বোঝাচ্ছে, বাইরে বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছি? দেখেন তো প্রিপোজিশন সার্কেল, ভাই আপনারা এই সার্কেলটা স্ক্রিনশট নিতে পারেন। এই সার্কেলটা মানে খুবই গুরুত্বপূর্ণ, দেখবেন যে এত তথ্য কোনো সার্কেলে পাবেন না সহজে, হ্যাঁ। এটা সবাই স্ক্রিনশট দিয়ে একটু বলেন আউট শুধু। আউটসাইড এই দুইটা কি সেম? আউটসাইড আর হচ্ছে আউট অফ। আউট অফ, হ্যাঁ। না না মানে না, দুইটা আউট অফ হচ্ছে ভিতর থেকে কোনো কিছু বাইরে যাচ্ছে। আমরা অনেক সময় বলি না যে আউট অফ দ্য রুম, হ্যাঁ, ভিতর থেকে কোনো কিছু চলে যাচ্ছে, এই ক্ষেত্রে গতিশীল বোঝাচ্ছে, হ্যাঁ, ভিতর থেকে বাহিরে যাচ্ছে, এইরকম যদি কোনো কিছু বোঝায়, যে আউট অফ তখনই ইউজ হয়, বাট আউটসাইড হচ্ছে একদম বাহিরে, একদম বাহিরে। আচ্ছা, বুঝতে পারছি। জি। আচ্ছা, আর এখানে আপনারা কি স্ক্রিনশটটা দিয়ে নিয়েছেন? জি স্যার, নিয়েছি। ওকে। আর আপনাদের মনে হয় শীট মনে হয় আপনারা পাবেন না। ওকে, এটা তো অ্যাডভার্ব আমি আগেই বলেছি, দেখেন এ প্রিপজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ, কি বলেন তো, একটা প্রিপজিশন যখন ভার্বের সাথে ইউজ হয় তখন সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন দেখেন তো ইন ফ্রন্ট অফ, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? ইন ফ্রন্ট অফ কোন পার্টস অফ স্পিচ হবে একটু বলেন সবাই। প্রিপোজিশন। ওকে, প্রিপজিশন আর ফ্রেজ, শুরুতে একটা প্রিপজিশন থাকবে, শেষে একটা প্রিপজিশন থাকবে, এটা হচ্ছে প্রিপজিশন আর ফ্রেজের একটা বৈশিষ্ট্য। ওকে, এখন আমরা প্রিপজিশন ইউজ অফ অ্যাট, আমরা অ্যাট এর ব্যবহার দেখব। ওকে, এখানে তো আমরা অ্যাট দেখতে পাচ্ছি সবাই নাকি? পাচ্ছি কি সবাই? অ্যাট দেখতে পাচ্ছি? জি স্যার। স্যার, ওকে ওকে ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার হওয়াটা দরকার। তাহলে প্রথম কথা হচ্ছে ছোট স্থান বোঝালে কি হয়? প্রিপজিশন অ্যাট হয়। আমরা জায়গাগুলো আগে মনে রাখি। আমি পিকচার দিয়েছি, যে পিকচার মাইন্ড বলে একটা কথা আছে, পিকচার দেখে আমাদের অনেকটা মনে থাকে, তাই না? নির্দিষ্ট সময় বোঝাতে কি হবে? প্রিপজিশন অ্যাট হবে। কোনো দিকে তাকানো, হ্যাঁ, এইটা বোঝালে কি হবে? অ্যাট হবে। তাকানোর সাইজটা দেখছেন? ভুরু কুঁচকে থাকাইছে। জি স্যার। আচ্ছা, আপনারা তো এইভাবে তাকান না, না?
আচ্ছা, এরপরে দেখি তাকাই আমরা। স্যার মাঝে মাঝে। স্যার আমরাও এইভাবে দেখতেছি ক্লাস। ও আচ্ছা আচ্ছা, মানে শুয়ে থেকে লেপের ভেতর, অনেক শীত না আজকে সব দিকে? জি স্যার, জি তীব্র স্যার, শীত। আজকে অনেক অনেক শীত পড়ছে স্যার। আমি তো আমার বাসা থেকে স্যারের বাসা পর্যন্ত আসছি অনেক কষ্টে, তো শীত, বাইরে যাচ্ছি মনে হয় বরফ হয়ে যাচ্ছি। আচ্ছা, পৃষ্ঠা দেখার ক্ষেত্রেও কিন্তু সেখানে কি হবে, প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হবে। এরপরে মাত্রা বুঝালে, তাহলে আজকের তাপমাত্রা কত ডিগ্রি, অ্যাট কত ডিগ্রি বলেন আপনাদের এলাকায়? স্যার 14। হ্যাঁ, অ্যাট 14 ডিগ্রি না? আচ্ছা, তার বুঝতে পারছেন তো যে তাপমাত্রা বুঝালে সেখানে কি ব্যবহৃত হয়, প্রিপোজিশন অ্যাট ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার মূল্য বা হার বুঝাতে, যেমন আমি একটা কাপড় কিনেছিলাম অ্যাট 500 টাকা, এরকম বুঝাতে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখি কোনো বিষয়ে দক্ষ, কোনো বিষয়ে দক্ষ এটা বুঝালেও কি হবে, প্রিপজিশন অ্যাট ইউজ হয়। আমরা এইটুকু কি সবাই ক্লিয়ার? সবার কি মাথায় থাকবে এইটুকু, যে পিকচার, পিকচার দেখে? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এটা তো সবচেয়ে বড় শক্তি রে ভাই। ইনশাল্লাহ সবচেয়ে বড় শক্তি, কোনো কিছু শেষে ইনশাল্লাহ বলা, অনেক সুন্দর। আচ্ছা, উদাহরণে যাই। আই লিভস অ্যাট ত্রিশাল ইন মাইমেনসিং। মাইমেনসিং হচ্ছে বড় শহর, যার ফলে এখানে হয়েছে ইন, আর অ্যাট হয়েছে ত্রিশাল ছোট শহর, তাই না? বুঝেছি কি আমরা সবাই? জি স্যার। ওকে, এরপরটাতে আমরা যাই এখন। উই লেফট অ্যাট 2 o'clock, সময় বোঝাচ্ছে না? আমরা 11টার সময় ক্লাস শেষ দেবো, 11টায়। মানে সাধারণত এই যে আই অথবা এ অর্থ দেয় সেন্টেন্সের মাঝে, অথবা ওই যে শূন্য বিভক্তি। হম, এরপরে খেয়াল করি আমরা, শি গট ম্যারিড অ্যাট, এখানে কি বোঝাচ্ছে, এজ বোঝাচ্ছে না বয়স বা জি স্যার। বয়স। সংখ্যা? হ্যাঁ, এরপরে দেখেন অ্যাট টাকা 65 মূল্য। পার কেজি, মূল্য বা মূল্য বোঝাচ্ছে না এখানে? জি স্যার। ওকে, উদাহরণ কিন্তু গুরুত্বপূর্ণ, এই একটা করে উদাহরণ যদি আপনারা ভালো করে মনে রাখতে পারেন তাহলেই এনাফ। শি লুকস অ্যাট মি, এই যে তাকিয়ে আছে আমার দিকে, কি বোঝাচ্ছে এটা, তাকানো। হ্যাঁ, ওপেন দ্য পেজ অ্যাট 19 মানে 19 নাম্বার পেজটা ওপেন করেন। এই যে আমরা যে ইংলিশটা বলি, আমাদের ইংলিশে বলায় যখন দেখা যায় যে অনেক সময়, হ্যাঁ, আমাদের ইংলিশ বলে একটু টুকটাক ভুল হয়, যেগুলো সেই ভুলগুলো হয় এই জায়গাগুলোতে, কারণ প্রিপজিশনের সঠিক ইউজ না জানার ফলে, রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ইউজ না জানার ফলে, ঠিক আছে, যে আমরা কিছুটা ভুল করে ফেলি স্পোকেন ইংলিশে সাধারণত। আমাদের যদি ইংলিশ স্পোকেন মানে গ্রামারটা ক্লিয়ার থাকে, তাহলে স্পোকেন ক্লিয়ার করতে মানে খুব বেশি টাইম প্রয়োজন নাই। এরপরে খেয়াল করেন, এই যে নৈর্ব্যক্তিকটা একটু সলভ করেন সবাই। কি বোঝাচ্ছে দেখেন তো, স্পিড, মাত্রা বোঝাচ্ছে না? জি। At। হ্যাঁ, বাই। ওকে, না না না, এখানে মাত্রা বোঝাচ্ছে, এই যে মাত্রা, স্পেসিফিক মাত্রা বোঝাচ্ছে। এরপরে এখানে দেখেন, শি ইজ ভেরি গুড ড্যাশ At রিসিটিং পোয়েম। হ্যাঁ, এই যে অ্যাট। মানে কি, দক্ষতা এক বোঝাচ্ছে। দক্ষতা বোঝাচ্ছে, গুড। আচ্ছা, আমরা এখন বিটুইন দেখি, খুব সহজ একটা প্রিপোজিশন, তাই না? বিটুইন এর ইউজ। আচ্ছা, আপনাদের কি বোরিং লাগতেছে? না স্যার। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। বোরিং আসলে লাগা যাবে না, কারণ সামনে তো আমাদের পরীক্ষা। এরপরে দেখি, দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে কি হবে, বিটুইন। আবার যে সময় বা 2 দিন বা বছর বা ঘটনা, মেইন কথা যে কোনো কিছুর মাঝে দুই বোঝালেই সেখানে কি হবে, এই যে দেখেন, দ্য অ্যাপল বিটুইন দ্য বক্স। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি, দ্য র্যাট ইজ বিটুইন 2 ক্যাটস, দুই বিড়ালের মাঝখানে একটা কি, ক্যাট, র্যাট না, দুইয়ের মাঝে বোঝাচ্ছে, এই যে 2 ক্যাটস। এখানে দেখেন দুইটা বক্সের মাঝে কি একটা আপেল। এরপরে খেয়াল করেন, এখানে সুইজারল্যান্ড লাইস বিটুইন অস্ট্রেলিয়া এন্ড ইতালি। এখানে লাইস বলতে বোঝাচ্ছে কোথাও অবস্থান করতেছে, এটা বোঝানো, হ্যাঁ, যে সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঝে। এরপরে ইট ইজ চিপার বিটুইন, এই যে টাকার, দেখেন দুটো টাকার তুলনা বোঝাচ্ছে, এখানে বিটুইন ইউজ হয়েছে। ডোন্ট ইট বিটুইন মিলস, এখানে বিটুইন মিলস বলতে বোঝাচ্ছে যে দুইটা মিলের মাঝে আর কিছু খেয়ে না, এটা হচ্ছে আদর্শ খাবার, বেশি খাইলে কিন্তু ঝামেলা আছে। আচ্ছা, এখন এই নৈমিত্তিকটা সলভ করি আমরা একটু।
বিটুইন। হ্যাঁ, স্যার আচ্ছা। ইন বিটুইন না হওয়ার কারণটা কি? ইন জি, বিটুইন, এই যে ইন বিটুইন অপশন এ, এটা না হওয়ার কারণ কি? হ্যাঁ, আচ্ছা, এখানে রিডান্ডেন্সি এরর বুঝেন? এই রিডান্ডেন্সি এরর, বাহুল্য দোষ। বিটুইন শব্দের অর্থই হচ্ছে দুইয়ের মধ্যে, তাহলে ইন কেন মধ্যে আবার ইন ইউজ করলে কি ভুল হচ্ছে না? বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা দেখি অ্যামং, অনেকের মধ্যে বোঝায়। এই দেখেন অনেকগুলো এখানে কি আছে, মানে পিকচার, এর মধ্যে ধরেন একটা। অ্যামং মানে কি অনেকের মধ্যে, অনেক, দুইয়ের বেশি, এ বোঝালে হচ্ছে অ্যামং। হ্যাঁ, আবার কোনো ব্যক্তি বস্তু অথবা মধ্যের পরিবেষ্টিত হওয়া উদাহরণ দেখলে আমাদের সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য চিলড্রেন। এখানে অনেকগুলো চিলড্রেন বোঝাচ্ছে। চিলড্রেন শব্দের অর্থ কিন্তু প্লুরাল, তাই না? দুই বা ততোধিক, সাধারণত এখানে ততোধিক বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি। দেয়ার ওয়াজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ। এখানে ট্রিজ বলতে কি কেউ বলতে পারবেন? এখানে ট্রিজ শব্দের অর্থ কি? গাছগুলো। গাছগুলোর মাঝে বা বনের মাঝে, ঠিক আছে? এখানে গাছগুলোই বোঝাচ্ছে অর্থটা। ওকে, আচ্ছা, এখানে দেখেন তো, হি ফেল ড্যাশ থিপস। হ্যামং। ইয়েস, অ্যামং। ওকে, বাই, প্রিপজিশন বাইয়ের ইউজ দেখি আমরা এখন। বাই কি দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে। দ্বারা দিয়ে কর্তৃক বাংলায় বলেন তো কোন নম্বর, কোন বিভক্তি এটা? তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক। ইয়েস, তৃতীয় না? পরিমাণ জি, বোঝাতে। এরপরে নির্ধারিত সময়ের পূর্বে বোঝাতে, ভালো করে বোঝেন, নির্ধারিত সময়ের পূর্বে। আর শুধু সময় নির্দেশ করতে কিন্তু এট, বাট নির্ধারিত সময়ের পূর্বে কিন্তু কি বসে? বাই। পার্থক্য বুঝতে হবে। যাতায়াতের মাধ্যম বোঝাতে। আমরা যখন একটা পড়ি তখন আমাদের কাছে বিষয়টা থাকে সিম্পল, যখন আমরা অনেকগুলো পড়ি তখনই কনফিউশন হয়। তার মানে কি, তখন আমাদের আরো বেশি পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখি কিছু অনুসারে বোঝাতে, মানে ঘড়ি অনুসারে, নট টাইম। এরপরে পাশে বা কাছে বোঝাতে। এই যে দেখতে পাচ্ছি এখানে এক ললনা, দীর্ঘকেশী ললনা কোথায় বসে আছে? জানালার পাশে, বাই দা উইন্ডো। হ্যাঁ, আচ্ছা, এখন উদাহরণ দেখি। দেখেন, দ্য টেলিফোন ইজ বাই দা উইন্ডো। টেলিফোনটা কোথায়? উইন্ডোর পাশে। এখানে কি বোঝাচ্ছে? পাশে বোঝাচ্ছে, তাই না? এরপরে দেখেন, কাম অ্যান্ড সিট বাই মি। এখানে কি বোঝাচ্ছে? পাশে, তাই না? এরপর আমরা একটু খেয়াল করি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, কারো দ্বারা কোনো কিছু সম্পূর্ণ হচ্ছে, প্যাসিভ ভয়েসে। এরপরে দ্য ফ্লোর ওয়াজ ক্লিনড বাই দেম, এখানে প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে, তাই না? এরপরে খেয়াল করি, দ্য হাউস ইজ হিটেড বাই গ্যাস। কোনো কিছু দ্বারা, কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু কি হয়? সম্পাদিত হয়। তারপরে দেখেন, আই উইল কন্টাক্ট ইউ বাই লেটার, একটা সময় পরে বোঝাচ্ছে। হ্যাঁ, বলছে আমি একটা সময় পরে তোমার সঙ্গে দেখা করব। অথবা সরি, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি পরে তোমার সাথে বোঝাচ্ছে। জি, চিঠির জি, মাধ্যমে যোগাযোগ করবো, এরকম ও তো সরি, হ্যাঁ, বোঝায়। চিঠির মাধ্যমে, হ্যাঁ, সরি, আই এম এক্সট্রিমলি সরি। এখানে দেখেন বলছে আই উইল কন্টাক্ট ইউ বাই লেটার। এখানে একটা মাধ্যম বোঝাচ্ছে না? দেখেন তো, মাধ্যম বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, এরপর আমরা খেয়াল করি, হি অপ টু হ্যাভ অ্যারাইভড বাই নাও। এখানে বলেন তো নাওটা কোন পার্টস অফ স্পিচ? কেউ একজন বলেন। নাউন স্যার। ইয়েস, নাউন, কারণ এই যে প্রিপোজিশনের পরে আছে। হুম, বলছে বাই নাও বলতে কি জানেন? বলছে এখন বা এই সময়ের একটু পূর্বে সে পৌঁছাবে, তাকে পৌঁছাতে হবে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এই যে কোনো কিছু অনুসারে, যে আপনার ঘড়িতে কয়টা বাজে, আপনার ঘড়ি অনুসারে। কারণ পরীক্ষা দিচ্ছেন, তেল একটা ঘড়ি আছে, তা না বলে স্যার বললে যে আপনাদের ঘড়ি অনুসারে পরীক্ষা হবে। এন্ড কি বলছে দেখেন, যে দিস অ্যাপার্টমেন্ট ইজ, এই যে এটা দেখেন, আমরা যারা সাধারণত যারা পড়াশোনা করিয়েছি এবং যারা পড়াশোনা করিনি তারাই কিন্তু এটা বুঝি, যে এই রুমটা হচ্ছে 30 ফিট বাই 20 ফিট, 30 ফিট বাই 20 ফিট। এটা কিন্তু যাদের পড়াশোনা নেই তারাও কিন্তু এটাই বলে।
তারাও কিন্তু এক্সপার্ট ইংলিশে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু ইংলিশ জানি, আমরা কিন্তু কেউ বলতে পারবো না যে আমি ইংলিশ জানি না। ওকে, এরপরে দেখেন, আই উইল গো টু ঢাকা বাই ল্যান্ড বা বাই বাস। বাই ইয়ারও হতে পারে যদি জাস্ট মাধ্যম বোঝায়, কিন্তু ভিতরে বসে যাচ্ছেন সেই ক্ষেত্রে একটা প্রিপজিশন ইউজ আছে। আবার কারো উপরে বসে যাচ্ছেন, যেমন মোটর সাইকেল মোটর বাইকের উপরে বসে যাচ্ছেন, এই ক্ষেত্রে আরেকটা হবে। হ্যাঁ, সাইকেলে যাচ্ছেন এই ক্ষেত্রে আরেকটা হবে, চালিয়ে যাচ্ছেন। বাট এখানে কি বোঝাচ্ছে, কোনো মাধ্যম, সেটা যে কোনো মাধ্যম হতে পারে, সেই ক্ষেত্রে হবে প্রিপজিশন বাই। ওকে, এন্ড বাই এবং উইথ এর পার্থক্য একটু দেখে নেই, তাহলে ভালো বুঝতে পারবো আমরা। বলছে ব্যক্তির, এখানে খেয়াল করেন, এখানে সবাই দেখেন, ব্যক্তির পূর্বে বাই এবং বস্তুর, বস্তু বা বিষয়ের পূর্বে সাধারণত উইথ বসে। খেয়াল করেন, ভবিষ্যৎকালে কোনো নির্ধারিত নির্দিষ্ট সময়ের পূর্বে বা মধ্যে বুঝাতে বাই বসে। ভাই এটা একটু সবাই একটু খেয়াল রাখবেন। এই জায়গা থেকে কোশ্চেন হয় এবং একটু পেঁচানো কোশ্চেন হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে খেয়াল করেন, বলছে আই হ্যাভ টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই থার্সডে। বলছে আমাকে বৃহস্পতিবার মধ্যে কাজটি সম্পাদন করতে হবে নির্ধারিত সময়ের পূর্বে। এখানে এই মধ্যে সম্পূর্ণ বলতে বোঝাচ্ছে যে বৃহস্পতিবার, থার্সডের পূর্বেই আমাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, আবার দেখেন উই হ্যাভ টু, সরি, আবার দেখেন এখানে কি বলছে, এক্ষেত্রে সতর্ক থাকবেন, অনির্দিষ্ট সময়ের পূর্বে কিন্তু ইন বসে, আপনাকে কোনো সময় দেওয়া হলো না, বলছে উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। এখানে 5 কিন্তু নির্দিষ্ট সময় না, 5 কিন্তু নির্দিষ্ট না, অনেকে মনে করতে পারবো মনে হয় 5 মিনিট। এখন এখানে 5 মিনিট বলা হয়নি যে 1টা 5 থেকে 1টা 10-এর মধ্যে আসতে হবে, বিষয়টা কিন্তু এটা না। যদি 1টা 5 থেকে 1টা 10-এর মধ্যে এই সময় থাকতো, এটা নির্দিষ্ট সময়। আপনাদের এটা বুঝতে হবে বিষয়গুলো। হ্যাঁ, একটু কল্পনা শক্তিটা একটু বৃদ্ধি করলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, একটু নৈমিত্তিক গুলো আমরা একটু সলভ করি সবাই। আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না, হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ দেবো। আচ্ছা, এখানে কেন হচ্ছে প্রথমটাতে বাই, পরেরটাতে উইথ হবে, বুঝতে পেরেছেন কি? আরিয়ান ওয়াজ স্টেপড বাই এ লুনাটিক উইথ এ ডেগার। এখানে প্রথমে হচ্ছে এই যে দেখেন, আরিয়ানের দ্বারা বোঝাচ্ছে, পরে হচ্ছে লুনাটিক দ্বারা বোঝাচ্ছে বা লুনাটিক দিয়ে বোঝাচ্ছে, যার ফলে পরেরটা বস্তু, প্রথমটা ব্যক্তি, এর ফলে প্রথমটা হয়েছে কি বাই, পরেরটা উইথ। স্যার ক্যান ইউ অর্থটা ফিনিশ? জি, আগের সেন্টেন্সটা অর্থটা কি স্যার একটু যদি বলতেন। আগের সেন্টেন্সের অর্থ স্টেপড, স্টেপড অর্থ কি বলেন তো? স্যার ছুরিকাঘাত। ইয়াস, ছুরিকা আঘাত করা। হ্যাঁ, আর লুনাটিক বলতে বোঝাচ্ছে হচ্ছে কি ধারালো কোনো কিছু। হুম। না স্যার, হ্যাঁ, লুনাটিক তো স্যার একটা মানে পাগল টাইপের কি ব্যক্তিকে বলো না। এ লুনাটিক? ব্যক্তিবাচক কিছু। ও সরি, হ্যাঁ হ্যাঁ, কাউকে প্রিপজিশনটা কি হবে, যে পরের যে নাউন আছে সে অনুসারে তো বলবে, তাই না? আর ডেগার বলতে কি বোঝাচ্ছে বলেন তো, ডেগার অর্থ কি? ড্যাগার স্যার ছুরি। ডেগার অর্থ ছুরি। জি আচ্ছা, এই স্যার। অর্থ তো আপনারা পারতেছেন। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে লুনাটিক বলতে পাগল টাইপের কাউকে বোঝাচ্ছে, যে একটা পাগল টাইপের মানুষ, তাই না? আরিয়ান 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 স্টেপড, ছুরিকা আঘাত হয়েছে, একটা হচ্ছে কি বলেন তো, ছুরিকা আঘাত হয়েছে কি দিয়ে, একটা পাগল টাইপের মানুষ দ্বারা, ছুরি দ্বারা। অর্থাৎ এই অর্থটা দেখেন সঠিকভাবে কি হবে, আরিয়ান ছুরি, একটা ডেগার বলতে বোঝাচ্ছে ছুরি, একটি ছুরি দ্বারা। এখানে উইথ শেষের প্রিপজিশন থেকে অর্থ করতে হবে, আরিয়ান একটি ছুরি দ্বারা একটি কি পাগল টাইপের মানুষের হাতে কি হয়েছে, ছুরিকাঘাত হয়েছিল। ক্লিয়ার কি অর্থটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে খেয়াল করি, পরেরটা যাই আমরা। ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ 5 o'clock? কি হবে বলেন তো? 5 o'clock। এখানে হ্যাঁ। বাই 5। আচ্ছা, বলছে ক্যান উই ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock। এখানে 5 o'clock বলতে কি বোঝাচ্ছে বলেন তো? 5টা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এখানে 5 মিনিট বোঝায়নি। 5টা কিন্তু একটা সময়, দেখেন 5টা কিন্তু একটা এক্সাক্ট একটা টাইম বোঝাচ্ছে, খেয়াল করেছেন কি?
নির্দিষ্ট সময়ের পূর্বে কি বোঝাবে? নির্দিষ্ট সময়ের একটু পূর্বে, সেখানে কিন্তু কি হবে? বাই স্যার হবে। অ্যাড হবে। হ্যাঁ, নির্দিষ্ট সময় পড়বে কি হবে? নির্দিষ্ট সময়ের একটু পূর্বে, বলছে বাই 5 o'clock। 5 o'clock বলতে কি 5টার পূর্বে কাজটি শেষ করতে হবে। ও, আর স্যার একেবারে নির্দিষ্ট হইলে, যেমন? নির্দিষ্ট, হ্যাঁ, ইন ব্যবহার করবো তখন, ইন। ও জি স্যার। দে ট্রাভেলড টু সিলেট বাই ফুট, বাই ওয়াকিং, নাকি হবে বাই দেয়ার ফিট, নাকি বাই 1 ফুট? কি হবে বলেন তো? তার একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি, বলেন। স্যার নির্দিষ্ট সময়ের একটু পূর্বে হলে হচ্ছে আমরা বাই ব্যবহার করব, আর নির্দিষ্ট একদম নির্দিষ্ট বুঝাইলে হচ্ছে ইন ব্যবহার করব। তাহলে হ্যাঁ, অ্যাড কখন ব্যবহার করব? অ্যাট কখন ব্যবহার করব? জি স্যার। স্যার এই স্যার মানে আমি নির্দিষ্ট জিজ্ঞেস করছি সময়ের ক্ষেত্রে অ্যাড কখন ব্যবহার করব? আচ্ছা শোনেন, আমি বলি আবার, বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি। আহ যদি নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু সম্পাদিত হয় সেক্ষেত্রে হবে বাই। নির্দিষ্ট সময়ের মধ্যে, ওই সময়ের পরে না, এই ক্ষেত্রে হবে হচ্ছে ইন, যে এই সময়ের মধ্যে করতে হবে। কখন করবেন মধ্যে, সেটা আপনি জানেন, বাট এই সময়ের একটু পূর্বে হলে ইন। আর অ্যাট কখন হবে? অ্যাট হবে হচ্ছে ধরেন এরকম বোঝাচ্ছে যে আহ স্যার আপনি না নি- বললেন নির্দিষ্ট সময়ের একটু আগে হলে বাই বসাবো? হ্যাঁ, আমি তো এটাই বললাম, আবার নির্দিষ্ট সময়ের একটু আগে হলে বাই হবে, বাট ওই সময়ের মধ্যে, ওই সময়ের মধ্যে যে কোনো সময় হইলে সেক্ষেত্রে হবে ইন। বাট অ্যাট কখন হবে? অ্যাট একদম এক্সাক্ট টাইম হতে হবে। এখন এখানে দেখেন তো, আপনারা একটু অর্থটা খেয়াল করেন তো, যে ক্যান ইউ ফিনিশ, এখানে প্রশ্ন করেছে, অর্থটা একটু দেখেন। ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock, বলছে 5 o'clock অর্থাৎ এই সময়ের একটু পূর্বের মধ্যে কি কাজটা সম্পূর্ণ হবে, করতে পারবেন, এটা বলছে। এমন না যে এই সময়ের মধ্যে যে কোনো সময় সমাধান মানে কাজটি শেষ করতে পারবেন। ধরেন আপনি বাড়িতে একটা, ভাই একটু বোঝেন তাহলে হবে। আমরা একটু কল্পনা করি যে আপনি একটা ওয়ার্কার্স নিয়েছেন, তাকে আপনি প্রশ্ন করলেন ধরেন বিকালের পরে, যে আপনি কি 5টার আগে কাজটি শেষ করতে পারবেন। তার মানে কি বোঝাচ্ছে, যে 5টার একটু পূর্বে, মানে সময়ের একটু পূর্বে। আমরা একটু উপরের দিকে যাই, তাহলে আমাদের এখানে কি বলছে দেখেন, কি বলছে দেখেন, যে এই যে নির্ধারিত সময়ের পূর্বে, আমাদের নির্ধারিত সময় কয়টা? 5টা। এখানে খেয়াল করেন সবাই একটু, আমাদের নির্ধারিত সময় কয়টা বলেন তো? 5টা। এই 5টার যদি একটু পূর্বে সমাধান হয়, মানে কাজটা শেষ হয়, কোনো কিছু হয়, তা এই নির্ধারিত সময় 5টা, এটার যদি একটু পূর্বে, তাহলে সেইখানে আমরা ব্যবহার করবো কি বলেন তো? বাই। বাট এই সময়ের মধ্যে যে কোনো সময় যদি সম্পূর্ণ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন। আপনি ভাই এই বিষয়ে কি ক্লিয়ার? স্যার আমি জিজ্ঞেস করছি তাহলে অ্যাড কখন ব্যবহার করব সময়ের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যাট হবে আপনার ধরেন এক্সাক্ট একটি টাইম, যখন বুঝাবে যে 5টা মানে 5টা, আপনাকে একদম পয়েন্ট অফ টাইমে উপস্থিত থাকতে হবে, এক্সাক্ট টাইম। বুঝতে পেরেছেন কি? আচ্ছা স্যার, সেন্টেন্সে এই যে যে তিনটা ক্রাইটেরিয়া বললেন, যে কিছু পূর্বে অথবা মধ্যে অথবা একদম হ্যাঁ, এক্সাক্ট টাইম, তিনটা প্যারামিটার বুঝবো কিভাবে? যেমন এই সেন্টেন্সে তো আসলে ওইভাবে বুঝতে পারতেছি না। তিনটা উদাহরণ হ্যাঁ, দিতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে না হয় আমরা আমাদের মন মতো মানে যেটা প্রয়োজন ওইটা হিসেবে ব্যবহার করব, কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে না যে মানে কোনটা করতে বলছে, সময়ের মধ্যে নাকি নির্দিষ্ট সময়ে, এটা তো বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি। এইখানে শোনেন, এইখানে আপনাকে সেন্টেন্সের অর্থর এক্সপ্রেশনটা বুঝতে হবে, কোন ধরনের মানে এক্সপ্রেশনটা প্রকাশ করেছে এখানে। এইখানে আসলে ধরেন, এখানে আমি আবারও বলতেছি, দেখেন এইখানে বিষয়টা এইভাবে একটু চিন্তা করেন, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে, যে এই সময়ের মধ্যে, নাকি এই সময়ের একটু পূর্বে, নাকি এক্সাক্ট এই সময়ে। ধরেন বলছে এখানে ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ 5 o'clock। এইখানে কিন্তু দেখেন প্রশ্নটা এরকম, যে আপনি কি এই সময়ের পূর্বে কাজটি শেষ করতে পারবেন কিনা। এখানে কিন্তু ইন নাই, দেখেন অপশনে খেয়াল করছেন কি, অপশনে কিন্তু ইন নাই, কিন্তু ইন থাকলে কিন্তু এখানে ইনটা হওয়ার পসিবিলিটি ছিল,
বাট এখানে সেন্টেন্সের যে এক্সপ্রেশন, সেন্টেন্সে যেই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, যেই ধরনের হচ্ছে মানে এক্সপ্রেশন থেকে প্রশ্ন করা হয়েছে, সেই কারণে কিন্তু এখানে অপশনে কিন্তু ইন দেওয়া হয়নি। যদি অপশনে ইন দিত তাহলে কিন্তু আপনার যুক্তিটা কারেক্ট ছিল, যে স্যার এখানে তো 5টার মধ্যে বলতে আমি, ধরেন আমি আপনাকে বললাম বিকালে, বিকাল থেকে এই সময়ের মধ্যে, এখানে তো একটা মোটামুটি ভালো একটা ডিউরেশন হচ্ছে, তাই না? এই সময়ের মধ্যে কখন সমাধান হবে, কিন্তু এখানে দেখেন ইন নাই। একই ধরেন একই জায়গায় দুইটা মানে ওয়ার্ড হতে পারে, আপনাকে কনফিউশন, একদম কনফিউশন করার জন্য, আমি সেই জন্য বলছিলাম যে একদম কনফিউশন করার জন্য আপনাকে কখনোই দুইটা মানে অ্যান্সার একই প্রশ্ন দিবে না, কারণ এখানে আপনার যুক্তিটা স্ট্যান্ড হচ্ছে, যেটাও তো হতে পারে, সমস্যা কোথায়? বাট যখন এখানে বাইটা ইউজ করেছে তখন এখানে এক্স্যাক্টলি আমরা এটা বুঝতে পারতেছি যে এই সময়ের পূর্বের কথাটাই বলছে। বাট এই সময়ের একদম মাঝে যদি বলতো তাহলে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতো না, তখন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলে ফেলতো যে সে তো এই সময়ের মধ্যে শেষ করতে পারবে। তাহলে তো সেখানে প্রশ্ন করার প্রয়োজন আছে। যদি এই সময়ে এক্সাক্ট টাইমে প্রশ্ন মানে শেষ হয়, তাহলে তো সেখানে অ্যাড বলতে পারতো যে ইউ ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক অ্যাট 5 o'clock, আপনি এই সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। বা এই মধ্যে বলতে এখানে বোঝাচ্ছে যে এই সময়েই আপনি 5টায় আপনি কাজটি শেষ করতে পারবেন, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো। ঠিক আছে, এখানে এক্সপ্রেশনটা আমাদের একটু খেয়াল করতে হবে। আসলে এই মিনিং বেস কোশ্চেন গুলো একটু আমাদের একটু মানে ভাবাই। হ্যাঁ ভাই, এটা কি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? যদি না বুঝতে পারেন আমি আপনাদের হচ্ছে এখান থেকে গিয়ে বাসায় গিয়ে আমি এটা একটা ব্যাখ্যা আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ মেসেঞ্জারে, উদাহরণ সহ। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আজকে আসলে আমি লিখতে পারছি না, এখানে এই মাউস দিয়ে লেখা একটু ঝামেলা হয়ে যাচ্ছে আমার জন্য। স্যার তাহলে এই সেম কোশ্চেনটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো তাহলে সেক্ষেত্রে একটা ফিজিবল হইতো না? ইয়েস ইয়েস, সেক্ষেত্রে একটা তখন আমাদের বেশি হতো। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, আর একজন যে ছিলেন আমাদের, যে আমাদের সঙ্গে কোঅপারেট করলেন, উনি, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখানে এটা আমরা দেখতেছিলাম না, এখানে হবে 1 ফুট, মানে বলছে দে ট্রাভেল টু সিলেট 1 ফুট, এখানে কিন্তু আমরা 1 ফুট যাই, বাই না কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু সম্পূর্ণ হয়, অর্থাৎ সাইকেল, বাস বা কোনো একটা যানবাহন, সেই ক্ষেত্রে বাই ইউজ হবে। বাট যখন আমরা নিজে পায়ে হেঁটে যাব তখন হচ্ছে 1 ফুট হবে। আওয়ার স্কুল ইজ দ্য ড্যাশ মেইন রোড, কি হয় বলেন তো? বাই দ্য মেইন রোড, মানে কি মেইন রোডের পাশেই। ওকে, আমাদের এই প্রিপজিশনটা একটু দেখি, এটা আমাদের শেষ আজকের ক্লাসে। বড় স্থান কিংবা এলাকার মধ্যে বোঝাতে, এরপরে বড় এলাকা। হ্যাঁ, এরপরে কি বলছে এখানে দেখেন, যে কোনো বস্তু বা ব্যক্তির ভেতরে বোঝাতে, এরপরে সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রয়োজন। ফ্রি হ্যান্ড রাইটিং ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। এরপরে খেয়াল করেন যে ভবিষ্যৎ সময়কে ফিউচার স্পেস অফ টাইম নির্দেশ করতে। এরপরে খেয়াল করেন কোনো বিদ্যমান বা কোনো কিছুর মধ্যে নিহিত অর্থে। এরপরে কাল বা সময়ের, সময়ের পূর্বে, এখানে মাথায় রাখতে হবে কাল বা সময়ের পূর্বে না, এখানে আপনারা লিখে রাখবেন যে মধ্যে, কারণ পূর্বে কথাটা বললে আমাদের একটু কনফিউশন হয়, এটা আপনারা কেটে দিবেন, মধ্যে বুঝাবে। হ্যাঁ, কাল বা সময়ের মধ্যে, হ্যাঁ, বা মাসের মধ্যে, কাল সময় বা মাসের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা একটা উদাহরণ দেখি। বার্ডস লিভ ইন দ্য ট্রিজ, এখানে কি বলেন তো? এখানে ট্রিজ বলতে কি বোঝাচ্ছে বলেন তো? এখানে ট্রিজ বলতে কি গাছ নাকি বন জঙ্গল বোঝাচ্ছে বলেন? বার্ডস লিভস ইন দ্য ট্রিজ, এখানে স্যার গাছই শুধু গাছ। বোঝাচ্ছে। হ্যাঁ, শুধু গাছ, গুড। বা ট্রিজ বলতে কিন্তু বনও বোঝায়। হ্যাঁ, আমি এই জন্য প্রশ্নটা করলাম আপনাদের। আচ্ছা, এরপরে খেয়াল করি আমরা, হি উইল ডাই ইন এ ফিউ ডেজ, এই যে ফিউচার অফ টাইম বোঝাচ্ছে, একটু আগে আমরা দেখলাম যে সে কিছুদিনের মধ্যে মারা যাবে। হি ইজ ইন দা ড্রয়িং রুম, এখানে ভিতরে বোঝাচ্ছে ড্রয়িং রুমের, সে ড্রয়িং রুমের ভিতরে আছে। তারপর মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছে, কোনো কিছুর মাঝে বোঝাতে উঠেছিল। হ্যাঁ, হি ডাইড ইন
বলছে সে 2004 সালের মাঝে মারা যাবে, মাঝে মাঝে এগুলো কিন্তু প্রবাবিলিটি প্রকাশ করে, হ্যাঁ, ইন দ্বারা। হি উইল মিট ইউ ইন স্প্রিং, সেই স্প্রিং এ তোমার সঙ্গে দেখা করবে, বসন্তকাল না। হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, তার মানে কি হ্যাপিনেস কার মধ্যে মানে নিহিত থাকে? পরিতৃপ্তির মধ্যে, তৃপ্তির মধ্যে, তাই না, প্রশান্তির মাঝে। এরপরে হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ এডুকেটেড নেশনস, মানে কোনো কিছুর মধ্যে নিহিতার্থ বোঝাচ্ছে। এই যে একটু আগে বললাম না যে কি বোঝাচ্ছে, হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, এর সঠিক অর্থটা কি হবে কেউ বলতে পারবেন? একটা বড় সেন্টেন্স পেয়েছি আমরা, সে আপ আপ এডুকেটেড নেশন, বিল্ড আপ মানে কি তৈরি করা, তাই না? সে একটি শিক্ষিত জাতি তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আমরা একটু এটা সমাধান করি সবাই। আই উইল বি ফ্রি ড্যাশ দ্য আফটারনুন, কি হয় বলেন তো? ইন দ্য আফটারনুন। ইয়েস, এই সময়ের মধ্যে, তাই না? দেখেন অর্থের মানে সেন্টেন্সের মাঝে কিন্তু সেন্টেন্স পড়লে কিন্তু আমাদের ক্লিয়ার হয় যে এই সময়ের মধ্যে হবে কোনো কিছু। এরপরে দেখেন তো, হুইচ ইজ দ্য ইন। লংগেস্ট রিভার ইন, মানে কি বাংলাদেশ একটা বড় স্থানকে নির্দেশ করতেছে। আচ্ছা, ওয়ান আছে আমাদের, এটা একটু দেখে নেই সবাই, আর একটু আমরা ওয়েট করি, হ্যাঁ। ওপরে অবস্থান করা বোঝাতে, দেখেন ওই যে একটা ইয়ের ওপরে বসে আছে, হ্যাঁ? এরপর আমরা খেয়াল করি কারো উপরে নির্ভর করা, এই যে দেখেন এখানে বাবার উপরে সন্তান নির্ভর করে আছে। এরপরে দিন বা তারিখ বোঝাতে, এরপরে ব্যবহৃত হবে কোনো বিষয়ে কোনো সম্পর্ক বোঝাতে, এরপরে হচ্ছে দিক বোঝাতে, এই যে কম্পাস দেয়া আছে। আমরা একটু খেয়াল করি, যেমন দ্য অ্যান্ট ইজ অন দ্য ইগলো, ইগলোর উপরে আছে, কি আছে? অ্যান অ্যান্ট। এরপরে খেয়াল করেন যে শি ডিপেন্ডস অন হার ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে। ফাইন্ড আউট দ্য ডায়াগ্রাম অন দ্য পেজ, আবার এখানে দেখেন এই যে পেজ নাম্বার, নাম্বার বোঝাতে সাধারণত ইনো ব্যবহৃত হয়, আর আবার শুরুতে বলেছিলাম কি এটো ব্যবহৃত হয়, দুটাই ব্যবহৃত হতে পারে, বাট অপশনে দুইটা থাকবে না, অপশনে যে কোনো একটা থাকবে, হ্যাঁ। এরপরে খেয়াল করি দে কেম অন সানডে, যে কোনো একটা কি সময় নির্ধারিত, ওই যে বললাম না যে সময়, কোন একটা সময়ের মধ্যে কোনো কিছু হবে, হ্যাঁ। আমরা একটু আগে দেখলাম যে সময় মাস অথবা এর পূর্বে, অর্থাৎ সাধারণত এটা মনে রাখবেন যে যদি সময় হয় তার মধ্যে হবে, বাট মাস অথবা বছর অথবা কাল এটা যদি বোঝায় তার পূর্বে হবে। যে সে সানডের মধ্যে, সে কি বলতো, হি কেম অন সানডে, সে শুক্রবারে এসেছিল, এইটা বোঝাচ্ছে যে শুক্রবারে, এই সময়ের মধ্যে না, তখন শুক্রবারটা এক্সাক্টলি বোঝাচ্ছে। যদি মাস অথবা দিন বুঝায় এই ক্ষেত্রে, অথবা বছর বুঝায়, তাহলে এক্সাক্ট সালটা বুঝাবে, এক্সাক্ট সালটা এখানে থাকবে 2003 সাল, হ্যাঁ। সাধারণত মাসের পূর্বে এবং দিনের পূর্বে অন বসে, বাট বছরের পূর্বে ইন বসে। ইন 1900, 1992, হ্যাঁ। এই ক্ষেত্রে কিন্তু হবে কি ইন, যদি বছরের পূর্বে বসে, কিন্তু মাসের পূর্বে হবে ইন। হি টার্নড হিজ ব্যাক অন আর্থ, সে কি আমাদের, সে হি টার্নড ওয়ান আজ, এখানে ওয়ান আজ বলতে কি বোঝাচ্ছে? দিকে বোঝাচ্ছে, যে আমাদের দিকে, অর্থাৎ সে আমাদের দিকে পিছন ঘুরে কি পিছন দিকে হলো, হ্যাঁ। এরপরে খেয়াল করেন আই হ্যাভ স্টার্টেড এ কোর্স ওয়ান দ্য কম্পিউটার, কোনো কিছুর উপরে, কোনো বিষয়ের উপরে, যেমন কম্পিউটার উপর আমার একটি কোর্স শুরু হয়েছে। আই ডিড নট লাইক এনি ওয়ার্ক অন কম্পিউটার প্রোগ্রামিং, মানে কোনো বিষয়ের উপর, কোনো বিষয়ের উপর, এই সেম কথাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আগামী একটা ক্লাসে। আমাদের ক্লাসগুলো মনে হয় বেশি লেন্দি হয়ে যাচ্ছে, তাই না? ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে চেষ্টা করব যে আসলে ক্লাসের টপিক একটা করে নেওয়ার জন্য বা দুইটা করে নেওয়ার জন্য। আমাদের হচ্ছে বেশি টপিক নিতে আমাদের ঝামেলা হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে। আর আমাদের ক্লাসগুলো দ্রুত শেষ হলে হবে কি, আমরা পড়াগুলো গোছাতে পারবো। পরবর্তীতে দেখা যাচ্ছে যেটা আপনাদের সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা সলভ ক্লাস নিলাম, তাহলে আরো ভালো হইলো, হ্যাঁ। তা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আগামী একটা ক্লাসে। স্যার এই এক্সাম্পল প্র্যাকটিসের জন্য কি কোনো বই সাজেস্ট করেন আপনি? মানে জি, যে মানে এক্সাম্পল প্র্যাকটিসের জন্য, মানে কোয়েশ্চেন সলভিং।
এক্স্যাক্টলি আপনারা হচ্ছে যদি এমসিকিউ সলভ করতে চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে মাস্টারটাকে চুজ করতে পারেন, বাট এরকম ব্যাখ্যার মাধ্যমে যদি উদাহরণ দেখতে চান তাহলে আপনারা আমার হচ্ছে পার্টস অফ ফিজিক্যাল বইটা দেখতে পারেন, এটা মানে ভালো হয়। কারণ এখানে যে ইনফরমেশন গুলো দেখতেছেন যে এর চেয়ে আরো বেশি ইনফরমেশন আছে এবং হচ্ছে ব্যাখ্যা আছে প্রত্যেকটার, এভাবেই সাজানো আছে আমার পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইটা, আপনারা দেখতে পারেন বইটা। হ্যাঁ, বইয়ের নাম কি স্যার? এই যে এটাই বই, দেখেন পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। যে কোনো জায়গায় পাবো স্যার? এটা যে কোনো জায়গায় পাবেন না, এটা হচ্ছে মানে সাধারণত অনলাইন থেকেই দিচ্ছি। আমি তো বই বের করেছি মাত্র 500 বই তো শেষ, আর 150টা বই আছে আমার। আমি বই খুব অল্প বের করেছিলাম আমার ফার্স্ট এডিশন হিসেবে। হ্যাঁ, এইখানে আপনারা দেখবেন যে এই বইয়ে হয়েছে কি যে আপনাদের হচ্ছে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে, এবং দেখবেন যে গ্রামারের 1 থেকে 10 পেজ পর্যন্ত মানে 40-45 পেজ পর্যন্ত শুধু গ্রামার সামারি আছে। আপনি চাইলে পরীক্ষার আগের রাতে ওই মানে 45 পেজ পড়ে আপনি পরীক্ষায় বসতে পারবেন একদম। মানে কোর যে গবেষণা আছে সেই গবেষণা দিয়ে আমি ওখানে সামারি গুলো লিখেছি। আপনারা চাইলে আমাদের এই যে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার এই পেজ থেকে কিছু পেজ দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, পার্টস অফ ফিজিক্যাল গ্রামার দেখেন, এই যে আমাদের পেজে যাবেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। দেখবেন কিছু পোস্ট পিন করা আছে, তাহলে বুঝতে পারবেন। এই কি স্যার তাহলে রকমারি থেকে অর্ডার দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, রকমারিতে পাবেন, রকমারিতে পাবেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি? আমাদের সামনে তো হচ্ছে আমাদের সামনের মাসে মনে হয় হচ্ছে আমাদের প্রাইমারি পরীক্ষা, না? টিলি আচ্ছা, পরীক্ষা মনে হয় জানুয়ারি, যতদূর জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি পরীক্ষা আগামী মাসে। হ্যাঁ, এটা ভালো করে প্রিপারেশন নেন। আর হচ্ছে বিষয় হচ্ছে যে মানে পরীক্ষার পূর্বে ধরেন আপনার হচ্ছে মনে হয় 2 তারিখে পরীক্ষা, না? প্রাইমারিতে খুব কঠিন প্রশ্ন হয় না, খুব সহজ প্রশ্ন হয়। দেখবেন যে আপনার রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, পার্টস অফ স্পিচ যেগুলো পড়াইলাম এগুলোর মধ্যেই কমন পাবেন ইনশাল্লাহ। আর যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে কঠিন প্রশ্নগুলো সাধারণত হবে আপনার হচ্ছে এই পার্টস অফ স্পিচ থেকেই। আবার কখনো কখনো রিডান্ডেন্সি এরর থেকে প্রশ্ন দিতে পারে। মনে রাখবেন যে কোর যেই টপিকগুলো যেগুলো থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন 100% হতে পারে, পার্টস অফ স্পিচ সম্পর্কে 100% ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে ধরেন ন্যারেশন, ভয়েস, তারপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এরপর হচ্ছে সাবজাংটিভ, তারপর ক্লোজ, এরপর হচ্ছে আপনার ক্লোজ ক্লোজ ক্লোজ, আর একটা কি জানি মিস হয়ে গেছে। ক্লোজ, ও আর একটা কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। তবে দেখবেন যে আপনাদের এতদিন যা পড়িয়েছি ইনশাল্লাহ এর মাঝে অনেকগুলো কোশ্চেন কমন পাবেন যদি আপনারা ক্লাসগুলো ভালোভাবে করে থাকেন। হ্যাঁ, আর পাশাপাশি দেখবেন যে আপনারা একটু চেষ্টা করবেন যে মানে গ্রামারটাকে এমন ভাবে পড়ার জন্য যেন পরীক্ষার মানে পূর্বে যেন আপনি পুরো গ্রামারটাকে মানে রিভাইজ দিতে পারেন। সাধারণত হচ্ছে আমার এই বইয়ে হচ্ছে আমি প্রথম আমি গ্রামার সামারি গুলো অ্যাড করেছি এই জন্য যে দেখা যায় যে শিক্ষার্থীরা এমন একটা বই খোঁজে যেটা দেখা যাচ্ছে গ্রামারের যে বেসিক নিয়মগুলো আছে এগুলো যেন সংক্ষেপে পারা যায়, বোঝা যায়। তো এই জায়গা থেকে আমি কি করেছি 1 থেকে 40-45 পেজ পর্যন্ত আমি লিখেছি শুধু গ্রামার সামারি। কারণ রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোর যে বিষয়গুলো আছে যেগুলো আমরা ভুলে যাই, যেমন ধরেন এরকম উদাহরণগুলো আছে এই যে ফ্রাকশন বুঝালে কি হবে, তারপরে এই যে ধরেন হচ্ছে সিজর্স, তারপরে হচ্ছে প্যান্টস, পাজামাস, এগুলো যদি সাবজেক্টে থাকে সেই ক্ষেত্রে কি হবে। এরকম দেখবেন যে অনেক বেসিক নিয়মগুলো আছে এখানে। হ্যাঁ, আপনারা বইটা দেখেন, হ্যাঁ আমাদের পেজ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি স্যার পার্টস সাধারণত সমস্যাটা বেশি হয় স্যার, পার্টস অফ স্পিচে একদম কলেজ লাইফ থেকেই। জি জি, এই জায়গায় হচ্ছে আমার ভাই এই জায়গায় আমি এত সমস্যা ফেস করেছি যার জন্য আমি এটারই বই লিখেছি যে পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। যে পার্টস অফ ফিজিক্স হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, আপনারা হচ্ছে আমাদের পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বইয়ের এই পেজ থেকে দেখতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন ভালো লাগবে বইটা। আর বই থেকে ভালো কিছু শিখতে পারবেন, কারণ ওখানে হিউজ পরিমাণে উদাহরণ দেওয়া আছে। মানে আপনার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা ব্যাখ্যা পড়লাম, ওই ব্যাখ্যা থেকে আমরা উদাহরণগুলো পাচ্ছি কিনা। রাইট স্যার। হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় যে আমরা হচ্ছে এমসিকিউ এর পেছনে ছুটতে গিয়ে
দেখবেন যে অনেক বড় বড় যে বইগুলো আছে, স্টুডেন্টরা অনেকবার পড়ার পরও কনফিউশন থাকে। কেন? কনফিউশনের মূল জায়গা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে ক্লিয়ার ধারণা নাই, আপনার সমস্যা হবে। আপনি একটা জিনিস দেখবেন, সেন্টেন্স কারেকশন অথবা পিন পয়েন্ট এরর হয়ে যাবেন। পিন পয়েন্ট এরর নাই, কি ভুল হয়? নাউনে ভুল হয়, পার্সনে ভুল হয়, প্রিপজিশনে ইউজে ভুল হয়, প্রোনাউন ইউজে ভুল হয়, তারপর ভার্ব ইউজে ভুল হয়, অ্যাডজেক্টিভ ইউজে ভুল হয়, অ্যাডভার্ব ইউজে ভুল হয়। আপনি পিন পয়েন্ট এরর দেখবেন, তাহলে আপনি পুরো গ্রামার সম্পর্কে ধারণা পাবেন যে আপনার কোন টপিকে জোর দেওয়া প্রয়োজন। পিন পয়েন্ট এররে দেখবেন স্পেসিফিকলি নাম্বারে ভুল হয়, এগুলো উল্লেখ করা আছে। এগুলো কি পার্টস অফ স্পিচের বাইরে? পার্টস অফ স্পিচ ইকুয়াল গ্রামার, এই একটা কথা মাইন্ডে রাখবেন। ইনশাল্লাহ দেখবেন যে কোনো কনফিউশন খুব কম হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তো হচ্ছে পেজে, গ্রুপে আছি, ইনশাল্লাহ কথা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। আর যে কোনো প্রয়োজনে বা সমস্যা হইলে, আপনাদের কোনো প্রশ্ন কনফিউশন হইলে আপনারা গ্রুপে দিবেন অথবা পার্সোনালি আমাকে দিবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ইনামুল ভাই আছেন? জি স্যার আছি। ধন্যবাদ, লম্বা একটা সেশন ছিল আজকে, আসলে মজা আছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে কষ্ট দিলাম, অনেক রাত হয়ে গেছে তো। না না না, এই তো সমস্যা না, আমরা তো এর আগে আমরা আরো লম্বা সময় ক্লাস করছি, স্টুডেন্টরাও